হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা যে টপিকটা স্টার্ট করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে তোমার ভাই অ্যালকাইল হ্যালাইড। সো আজকে বেসিক্যালি হচ্ছে আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়বো অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে। আমরা আজকের লেকচারে অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি পড়বো এবং আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের গুরুত্বপূর্ণ বিক্রিয়া যে এসএন যে বিক্রিয়াগুলো আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করবো। সো চলো তাহলে আমরা স্টার্ট করি। তাহলে প্রথমে আমরা পড়বো হচ্ছে ভাই তোমার অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতি। তো প্রথমে আমরা কিভাবে প্রস্তুত করবো দেখো ভাই, প্রথমে আমরা প্রস্তুত করবো হচ্ছে ভাই অ্যালকোহল হতে অ্যালকাইল হ্যালাইডকে প্রস্তুতি করবো। সো এই বিক্রিয়াটার 3 স্টার দাও, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। চলো আমরা দেখি জিনিসটা। তো অ্যালকোহল থেকে যদি আমি অ্যালকাইল হ্যালাইডকে প্রস্তুত করতে চাই, আমার হচ্ছে ভাই এক ধরনের বিকারকের সাহায্য নিতে হয়, যাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই লুকাস বিকারক। অর্থাৎ যদি আমি অ্যালকোহল থেকে যদি ভাই অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে চাই, তাহলে আমাকে কার সাহায্য নিতে হয় ভাই? লুকাস বিকারকের সাহায্য নিতে হয়। এখন লুকাস বিকারকের সংকেতটা কি? লুকাস বিকারকের সংকেতটা হচ্ছে তোমার HCl প্লাস জিঙ্ক ক্লোরাইড। তাহলে অলওয়েজ মনে রাখবো ভাই, এই যে HCl এবং জিঙ্ক ক্লোরাইড দুইটাকে একত্রে কি বলে ভাই? দুইটাকে একত্রে বলে হচ্ছে ভাই লুকাস বিকারক। তাহলে তোমার অনেক জায়গায় কাজে লাগবে এটা। ওকে, আমরা যখন অ্যালকোহল বলবো তখন সেম রিয়াকশনটা আমরা আবার দেখবো জিনিসটা। সো চলো আমরা প্রথমে একটু করে লিখি যে লুকাস বিকারকের। তাহলে চলো আমরা সংজ্ঞাটা লিখে দিই তোমাকে, কারণ কখনো কখনো পরীক্ষায় নাম্বারে জিজ্ঞেস করবে লুকাস বিকারক কাকে বলে। সংজ্ঞা দেখো, তুমি সংকেত থেকে লিখতে পারবা। দেখো তো ভাই, লুকাস বিকারক মানে কি? তাহলে ভাই লুকাস বিকারক মানে হচ্ছে HCl এবং জিঙ্ক ক্লোরাইড। তাহলে তুমি কি লিখবা? যে তোমার গাঢ় HCl অ্যাসিডের দ্রবণে যদি জিঙ্ক ক্লোরাইডের দ্রবণ যদি মিশ্রণ থাকে, তাহলে সেই টোটাল মিশ্রণটাকে বলা হবে এই তোমার লুকাস বিকারক। তাহলে তুমি লিখবে এরকম, গাঢ় HCl এর দ্রবণে জিঙ্ক ক্লোরাইড মিশ্রিত থাকলে সেই দ্রবণকে বা সেই বিকারককে লুকাস বিকারক বলে। সেই দ্রবণকে লুকাস বিকারক বলে। কে, আশা করি জিনিসটা ভাই বুঝতে পারছো। সো চলো আমরা এখন তাহলে দেখতে থাকি অ্যালকোহল হতে অ্যালকাইল হ্যালাইড আমরা লুকাস বিকারকের মাধ্যমে কিভাবে তৈরি করতে পারবো। চলো প্রথমে আমরা 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য দেখি। 3 ডিগ্রি অ্যালকোহল আমরা সবাই নিশ্চয়ই জানি 3 ডিগ্রি অ্যালকোহল জিনিসটা কি। সেটা কি বলতো? ওই যে OH মূলকটা যে কার্বনে যুক্ত থাকবে সেটা আবার 3টা কার্বনের সাথে যুক্ত থাকবে। তার মানে এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো CH3 CH3 এবং CH3। দেখো এই OH মূলকটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা আবার 3টা কার্বনের সাথে যুক্ত আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ভাই তোমার 3 ডিগ্রি অ্যালকোহল। তুমি যদি ভাই এটার সাথে যদি ভাই লুকাস বিকারকের বিক্রিয়া করাও, তার মানে এখানে যদি আবার কি দাও বলো তো? জিঙ্ক ক্লোরাইডকে দাও। তার মানে HCl এবং জিঙ্ক ক্লোরাইড এটাকে যদি দাও ভাই, কি হবে দেখো তো? তোমাদেরকে আমি কি সিস্টেম শিখাইছি ভাই? যদি কোনো একটা যোগে OH থাকে এবং আরেকটা যোগে যদি হাইড্রোজেন থাকে, অবভিয়াসলি এখানে পানি তৈরি হবে। তাহলে কি হয়েছে দেখো তো, এখানে আমি তোমাকে আবার বলি, এই OH-টা এই H এর সাথে যুক্ত হয়ে এখানে পানি তৈরি করে ফেলছে। তাহলে এই হাতটা খালি হয়ে গেছে না এখন OH এর হাতটা? আবার এখানে দেখো ক্লোরিন তো মুক্ত অবস্থায় আছে, যেহেতু হাইড্রোজেন চলে গেছে। তাহলে ক্লোরিনটা এসে তখন এখানে বসবে। তাহলে এখানে কি তৈরি হচ্ছে দেখো তোমার, এখানে তাহলে তৈরি হবে CH3 কার্বন, CH3 CH3 এবং তাহলে তোমার হচ্ছে ভাই ক্লোরিনটা সেখানে বসছে। ওকে, আচ্ছা। তাহলে দেখো তো একটা অ্যালকাইল হ্যালাইড হয়ে গেল না? অ্যালকাইল হ্যালাইড জিনিসটা কি আমাকে বলো? অ্যালকাইল হ্যালাইডের মধ্যে মধ্যে কি থাকবে? তোমার একটা অ্যালকাইল মূলক থাকবে এবং একটা হ্যালোজেন থাকবে, সেটা কিন্তু তুমি অ্যালকাইল হ্যালাইড বলো। তাহলে অ্যালকাইল হ্যালাইড জিনিসটা কি বলতো? একটা অ্যালকাইল মূলক থাকবে এবং তোমার একটা হ্যালোজেন থাকবে। তো CH3C CH3 CH3 এগুলোকে তুমি কি বলো? অ্যালকাইল মূলক বলো। আর এটার সাথে তোমার এখানে দেখো Cl যুক্ত আছে, অর্থাৎ হ্যালোজেন যুক্ত আছে, সেটা কিন্তু একটা অ্যালকাইল হ্যালাইড। তাহলে তোমার এখানে এই যৌগটা তৈরি হয়ে গেছে। বেসিক্যালি এখানে অ্যালকাইল হ্যালাইডের অদক্ষেপ তৈরি হয়। এটা হচ্ছে সাদা রঙের একটা অদক্ষেপ তৈরি হয় এখানে। ওকে, তাহলে এই অদক্ষেপটা কালার কিরকম ভাই? এই অদক্ষেপটার কালার হচ্ছে ভাই তোমার সাদা। আচ্ছা, এখানে দেখো যে বৈশিষ্ট্যটা 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য আছে, এই তুমি যখনই 3 ডিগ্রি অ্যালকোহলকে, এটা তো একটা তোমার কি অ্যালকোহল বলো তো? 3 ডিগ্রি অ্যালকোহল। তুমি যখনই 3 ডিগ্রি অ্যালকোহলকে লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করাও, দেখা যায় যে ঠিক সাথে সাথেই সাদা অদক্ষেপ তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ এই রিয়াকশনটা খুব ফাস্ট ঘটে। এই রিয়াকশনটা কি ঘটে বলো তো ভাই? খুব ফাস্ট ঘটে। ওকে, এবার তুমি যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে নাও, তাহলে আমরা চলো একটা এবার দেখাই সেম বিক্রিয়াটা। তুমি যদি এখানে 2 ডিগ্রি অ্যালকোহলকে নাও, তাহলে চলো কি হয় আমরা দেখতে থাকি।
তাহলে সাপোজ 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি, ওএইচটা যে কার্বনের সাথে থাকবে সেটা তোমার 2টা কার্বনের সাথে থাকবে। তাহলে এখানে ওএইচ আছে, এখানে একটা CH3, এখানে একটা CH3 দাও। তাহলে অবশ্যই অবশ্যই এখানে একটা হাইড্রোজেনকে দিয়ে দাও। তাহলে এটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল। কেন? ওএইচটা যে কার্বনে সেটা আবার 2টা কার্বনের সাথে যুক্ত আছে। এটার সাথে তুমি তাহলে লুকাস বিকারক যুক্ত করো। তো লুকাস বিকারক মানে HCl, এবং তোমার হচ্ছে ভাই জিঙ্ক ক্লোরাইড। কি হবে দেখো তো, যেটা হবে সেটা হচ্ছে ভাই এই ওএইচটা এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে, আর ওই সিএলটা গিয়ে ওই ওএইচ যে খালি হয়েছে এখানে ওইখানে বসে যাবে। অর্থাৎ হাইড্রোজেন, কার্বন, CH3, CH3, Cl। তো এটাও একটা দেখো কি হয়ে গেছে তোমার এখানে একটা, এটাও কিন্তু একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে, এবং এখানেও কিন্তু একটা পদক্ষেপ দেখা যাবে অ্যালকাইল হ্যালাইডের, এবং এই পদক্ষেপটা হবে তোমার সাদা রঙের। কিন্তু দেখো ডিফারেন্স আছে, এই পদক্ষেপটা সাথে সাথে তৈরি হবে না। এই পদক্ষেপটা তৈরি হইতে তোমার 5 থেকে 10 মিনিট সময় লাগবে। 5 থেকে 10 মিনিট সময় লাগবে। অথচ দেখো 3 ডিগ্রি অ্যালকোহলের জন্য কি ছিল, সাথে সাথে তৈরি হয়ে গেছিল, একদম ফাস্ট হয়ে গেছিল। অর্থাৎ এভাবে কিন্তু তুমি এই বিক্রিয়া দ্বারা 3 ডিগ্রি অ্যালকোহল এবং 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে পারো। কিভাবে? যে ভাই দেখো 3 ডিগ্রি অ্যালকোহলও সাদা পদক্ষেপ তৈরি হবে, কিন্তু সেটা খুব দ্রুত হবে, আর 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য সেটাতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। চলো তাহলে আমরা এবার দেখি 1 ডিগ্রি অ্যালকোহল থেকে কিভাবে আমরা অ্যালকাইল হাইড তৈরি করতে পারি এবং এখানে কতক্ষণ সময় লাগে। 1 ডিগ্রি অ্যালকোহল আমরা চলো নিই। 1 ডিগ্রি অ্যালকোহল মানে বুঝতেই পারতেছো। তাহলে এখানে তোমার হচ্ছে একটা কার্বন থাকবে, এটার সাথে একটা OH কে দাও। 1 ডিগ্রি মানে সেটা শুধুমাত্র একটা কার্বনের সাথে অ্যাড থাকবে, আর বাকি 2টার হাতে তাহলে তুমি হাইড্রোজেনকে দাও। দেন তুমি এখানে একটা HCl কে রিয়াকশন করাও, মানে HCl মানে লুকাস বিকারক আর কি। তাহলে জিঙ্ক ক্লোরাইডকে এখানে দাও। তো ভাই দেখা যায় যে কি, এই রিয়াকশনটা সাধারণত ঘটতে চায় না, মানে এই রিয়াকশনটা 1 ডিগ্রি অ্যালকোহল সাধারণত এই রিয়াকশনটা দিতে চায় না। এই জন্য এটাকে কি করতে হয়, দীর্ঘক্ষণ উত্তপ্ত করতে হয়। এই যে ডেল্টা চিহ্ন দ্বারা আমরা কি বোঝাচ্ছি বলতো, ডেল্টা চিহ্ন দ্বারা আমরা বোঝাচ্ছি এটাকে দীর্ঘক্ষণ উত্তপ্ত করা লাগে। দেখো অন্য দুইটাকে কিন্তু কোনো উত্তপ্ত করা লাগে নাই, এটাকে উত্তপ্ত করা লাগে নাই, এখানেও কিন্তু উত্তপ্ত করা লাগে নাই, কিন্তু এইখানে এটাতে কিন্তু দীর্ঘক্ষণ উত্তপ্ত করা লাগে। দীর্ঘক্ষণ উত্তপ্ত করলেই তোমার যেটা হবে, এই ওএইচটা গিয়ে এই হাইড্রোজেনের সাথে যুক্ত হবে এবং অবভিয়াসলি এখানে পানি তৈরি করবে, এবং পরবর্তীতে ওই সিএলটা গিয়ে এখানে বসে যাবে, CH3, তারপর এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, আর উপরে গিয়ে সিএলটা এখানে বসে গেছে। তাহলে এখানেও কিন্তু পদক্ষেপ পড়বে, এবং এই পদক্ষেপটা সাদা রঙের, কিন্তু পদক্ষেপটা অনেকক্ষণ পরে পড়বে, তাই না? যেহেতু কারণ তোমার দীর্ঘক্ষণ উত্তপ্ত করতে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে যে দীর্ঘক্ষণ পরে পড়বে, পরে পড়বে। সো এই জন্য দেখো এই বিক্রিয়াটা দ্বারা, অর্থাৎ অ্যালকোহলের সাথে লুকাস বিকারকের বিক্রিয়া দ্বারা তুমি 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে কি করতে পারো, পার্থক্যকরণ করতে পারো। এই জন্য তাহলে এখানে এক ঢিলে আমাদের 2 পাখি মারা হয়ে গেল। আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম কিভাবে তুমি অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করবা, সেটাও আমরা শিখলাম। এবং আমরা একটা জিনিস শিখে ফেললাম যে এই বিক্রিয়াটাকে বলা হয় 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া। তাহলে চলো আমি তোমাকে একটু করে এখানে লিখে দিই কোথাও, যে এই বিক্রিয়াটাকে আমরা তাহলে নোট আকারে এখানে কি লিখতে পারি, ইহা হলো 1 ডিগ্রি, আমরা অ্যালকোহল যখন পড়বো তখন বিক্রিয়াটা আবার দেখবো, 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া। তোমাকে কোয়েশ্চনে বলতে পারে যে তুমি এই অ্যালকোহলগুলোর মধ্যে পার্থক্য তুমি দেখাও, তখন তুমি হচ্ছে এইভাবে বিক্রিয়াটা দেখা দিবা, পার্থক্যকরণ বিক্রিয়া। ওকে, আচ্ছা তোমাকে যদি এবার জিনিসটা আমি ফিগার আকারে একটু করে দেখাই। সাপোজ ভাই এখনো তো ফিল আসে নাই, মানে বিক্রিয়া দেখলাম, তাহলে আমি তোমাকে ফিগার আকারে দেখাই। সাপোজ তোমাকে এখানে বললো তোমার কাছে ধরো 3টা পাত্র আছে। সাপোজ এটা একটা পাত্র, তারপরে তোমার এটা একটা পাত্র, তারপরে ধরো এটা একটা পাত্র। ওকে, আচ্ছা, তো তোমাকে বললো যে এই 3টা পাত্রের মধ্যে এই 3টা অ্যালকোহল রাখা আছে, একটা 1 ডিগ্রি এবং একটা 2 ডিগ্রি এবং একটা 3 ডিগ্রি। তাহলে কোয়েশ্চনটা কি বললো দেখো, কোয়েশ্চন জাস্ট আমি তোমাদেরকে এটা বোঝানোর জন্য বোঝাচ্ছি যে পাত্র 3টিতে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের
তিনটি নমুনা আছে, মানে তিনটা পাত্রে তিনটা অ্যালকোহল আছে, নমুনা আছে। তুমি কিভাবে এদের শনাক্তকরণ করবে? তুমি কিভাবে এদেরকে আলাদা করবে অথবা শনাক্তকরণ করবে? আলাদা করবে অথবা শনাক্তকরণ করবে। অর্থাৎ তুমি কিন্তু জানো যে এখানের মধ্যে হচ্ছে তোমার ভাই তিনটা পাত্রে তিনটা অ্যালকোহল আছে, কিন্তু তুমি এটা জানো না যে কোন পাত্রের মধ্যে কি আছে। তো তুমি যেটা করবা, তিনটা পাত্রেই লুকাস বিকারককে অ্যাড করবা। এই পাত্র লুকাস বিকারককে অ্যাড করবা, এই পাত্র লুকাস বিকারক অ্যাড করবা, এই পাত্র তুমি লুকাস বিকারককে অ্যাড করবা। তার মানে এই তিনটা পাত্রেই HCl এবং জিঙ্কস ক্লোরাইড অ্যাড করছো। এটাতেও এই HCl এবং জিঙ্ক ক্লোরাইড অ্যাড করছো, এটাতেও HCl এবং জিঙ্ক ক্লোরাইড অ্যাড করছো। দেখবা এদের মধ্যে কোনো একটাতে খুব দ্রুত পদক্ষেপ তৈরি হয়ে যাচ্ছে। সাপোজ এখানে পদক্ষেপটা কি হচ্ছে ভাই, খুব দ্রুত, অর্থাৎ খুব ফাস্ট হচ্ছে। তখন বুঝে যাবা এই অ্যালকোহলটা কি ছিল, 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, কারণ 3 ডিগ্রি অ্যালকোহলে তোমার হচ্ছে ভাই দ্রুত পদক্ষেপ পড়ে। তারপরে সাপোজ ধর এখানে দেখতেছো পদক্ষেপ পড়তেছে কিন্তু 5 থেকে 10 মিনিট সময় লাগতেছে, অর্থাৎ এখানে পদক্ষেপ পড়তে তোমার সময় লাগছে কতটুকু ভাই, 5 থেকে 10 মিনিট। তাহলে বুঝে যাবা এটা হচ্ছে ভাই 2 ডিগ্রি অ্যালকোহল। আর এখানে দেখবা কোনো পদক্ষেপ পড়বে না, কারণ তুমি কিন্তু দেখো 1 ডিগ্রি অ্যালকোহলে পদক্ষেপ তখনই পড়ে যখন তুমি এখানে অনেক দীর্ঘক্ষণ কি করো বলো তো, উত্তপ্ত করতেছো। কিন্তু ফিগার তো তোমাকে কোথাও হিট দিচ্ছ বা উত্তপ্ত করতেছো এরকম দেখানো হয় নাই, তাহলে কোনো পদক্ষেপ সৃষ্টি হবে না। কারণ আমরা জানি কি 1 ডিগ্রি অ্যালকোহলে পদক্ষেপ সৃষ্টি হওয়ার জন্য অবশ্যই দীর্ঘক্ষণ উত্তপ্ত করতে হবে। তাহলে যেহেতু তুমি এখানে কোনো হিট দাও নাই বা উত্তপ্ত করো নাই, তাহলে এটার জন্য কিন্তু কোনো পদক্ষেপ পড়বে না। সো এখানে তুমি কোনো পদক্ষেপ দেখাবা না, পদক্ষেপ পাবা না। কিন্তু যেই মুহূর্তে তুমি এখানে হিট দিবা, দীর্ঘক্ষণ তুমি এখানে তাপ দিবা, তখন এখানে পদক্ষেপ দেখতে পাওয়া যাবে সাদা সাদা। আশা করি জিনিসটা তোমাদের সবার ক্লাসে এখন থেকে ক্লিয়ার হয়েছে জিনিসটা। ওকে, চলো তাহলে আমরা নেক্সটে যাই। তাহলে আমরা একটা দেখে ফেললাম, তাহলে এখন আমরা চলো দেখি তাহলে অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি। এটাও আরেক দুনিয়ার সোজা জিনিস, সোজা বিক্রিয়া। চলো তাহলে আমরা দেখতে থাকি অ্যালকেন থেকে তুমি কিভাবে হচ্ছে ভাই অ্যালকাইল হ্যালাইডকে তৈরি করতে পারবা। সো বেসিক্যালি দেখো এখানে আমরা এটা তৈরি করার জন্য কার সাহায্য নিই, ক্লোরিনেশন বিক্রিয়ার সাহায্য নিই। কার সাহায্য নিই বলতো ভাই, ক্লোরিনেশন। অলরেডি আমি তোমাকে দেখাই আসছি এটা, তাও চলো আমরা আরেকবার দেখে আসো কিভাবে হয়। সাপোজ তুমি এখানে একটা মিথেনকে নিছো, ওকে, তুমি এখানে ক্লোরিনেশন করাচ্ছ, তারপরে তুমি এখানে মৃদু সূর্যালোক রাখছো, কারণ আমরা জানি তোমার এই যে ক্লোরিনেশন বিক্রিয়াটা তোমার কিভাবে হবে, মৃদু সূর্যালোকে হবে। সূর্যালোক রাখছো, তখন ভাই বেসিক্যালি দেখো এখানে কি হয়, এই যে এখানে ক্লোরিন দুইটা না, এই দুইটা ক্লোরিনের একটা হাইড্রোজেনকে নিয়ে, আমরা সবাই জানি একটা যোগে যদি হাইড্রোজেন থাকে, একটা যদি ক্লোরিন থাকে, সেখানে HCl তৈরি হয়। আর পরবর্তী আরেকটা ক্লোরিন যেটা রয়ে গেছে না, কারণ এখানে দেখো এখানে ক্লোরিন তোমার কাছে কয়টা, এখানে ক্লোরিন তোমার কাছে দুইটা, তো একটা ক্লোরিন না একটা হাইড্রোজেনকে নিয়ে HCl তৈরি করছে, তাহলে বাকি আরেকটা ক্লোরিন ওই তিনটা হাইড্রোজেন আছে এখন এটার সাথে CH3Cl তৈরি করবে, তাহলে এটা একটা তোমার কি তৈরি হয়ে গেলো, অ্যালকাইল হ্যালাইড। কিন্তু ভাই খেয়াল করে দেখো এটা কিন্তু চেন রিয়াকশন, তাহলে এটা চলতে থাকবে রিয়াকশনটা। তার মানে CH3Cl, আবার তুমি Cl2 যুক্ত করবা, আবার তুমি মৃদু সূর্যালোক। এবং আমি তোমাদেরকে শিখে আসছি যে তুমি যদি কোনো কারণে চেন রিয়াকশন বন্ধ করতে চাও, তাহলে তোমার কি করা লাগবে, গরম লোহা অ্যাড করা লাগবে। এটা আমরা কোথায় শিখছি ভাই, ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ জৈব বিক্রিয়াতে। কেউ দেখে না থাকলে একটু কষ্ট করে দেখে আসিও লেকচারটা। HCl প্লাস CH2Cl2, তারপর CH2Cl2, আবার ক্লোরিন যুক্ত করবা, আবার তুমি এখানে মৃদু সূর্যালোক দিছো, তারপর এখান থেকে তোমার তৈরি হবে হচ্ছে ভাই HCl এবং CHCl3, তারপরে তুমি আবার এখানে CHCl3 কে নাও, আরেকটা Cl2 যুক্ত করো। যতক্ষণ হাইড্রোজেন থাকবে ততক্ষণ আসলে বেসিক্যালি রিয়াকশনটা চলতে থাকবে। মৃদু সূর্যালোক, তোমার এখানে HCl তৈরি করবে,
এবং এখানে তৈরি করবে তোমার হচ্ছে ভাই CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, এভাবে দেখো তাহলে তুমি একটা অ্যালকেন থেকে কি তৈরি করে ফেলতে পারতেছো ক্লোরিনেশন বিক্রিয়ার মাধ্যমে। তুমি হচ্ছে ভাই অ্যালকাইল হ্যালাইড, এইগুলাকে প্রত্যেকটাকে তুমি কি বলো? অ্যালকাইল হ্যালাইড বলো। যেমন এটা একটা অ্যালকাইল হ্যালাইড, এটাও অ্যালকাইল হ্যালাইড, অনুরূপভাবে এটাও একটা অ্যালকাইল হ্যালাইড, এটাও একটা তোমার অ্যালকাইল হ্যালাইড। এগুলোকে সবগুলোকে তুমি কি বলো ভাই? অ্যালকাইল হ্যালাইড বলো। আশা করি ভাই কিভাবে তৈরি করবা সেটা এখানে বুঝতে পারছো। এরপরে আসো, এরপর হচ্ছে ভাই এখন বলতেছে অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। এটা তোমাদের সবার একটা প্রিয় বিক্রিয়া ছিল, দেখো মার্কোনিকম নীতি পড়ছিল তোমরা সবাই, তাই না? ওই মার্কোনিকম নীতিতে কিন্তু আমরা অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি করতে পারি। তাহলে আমরা কিভাবে তৈরি করবো ভাই? মার্কোনিকম নীতি থেকে। সবাইকে আমি পড়েছি মার্কোনিকম নীতি অ্যালকিনের মধ্যে। তো মার্কোনিকম নীতি আমরা কিভাবে মনে রাখতাম? পুওর সরি না, পুওর বিকাম পুরত্ব ছিল তোমার হচ্ছে যে ভাই আমরা এই সাইজ অফ নীতি। মার্কোনিকম নীতি ছিল তোমার হচ্ছে ভাই তেলা মাথায় তেল দেয়া, রাইট? তেলা মাথায় তেল দেওয়া। পুওর বিকাম পুওর ছিল সাইজ অফ নীতি, ওইটাও আমরা পড়ে আসছি। তেলা মাথায় তেল দেওয়া। আচ্ছা, চলো তাহলে আমরা দেখি আমরা কি করতাম। মার্কোনিকম নীতির জন্য আমরা একটা অপ্রতিসম অ্যালকিনকে নিতাম, CH3 CH CH2। এবং আমরা অপ্রতিসম অ্যালকিন কাকে বলি? দেখো এই ডাবল বন্ডে যে কার্বনগুলো অ্যাড থাকবে সেখানে যদি হাইড্রোজেন সংখ্যা ভিন্ন থাকে তাহলে সেটাকে আমরা বলি অপ্রতিসম অ্যালকিন। যেমন দেখো এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন দুইটা, তাহলে এটাকে আমরা কি বলবো ভাই? এটাকে আমরা বলবো অপ্রতিসম অ্যালকিন বলবো। এটার সাথে আমরা হাইড্রোজেন ব্রোমাইড, এই হাইড্রোজেন ব্রোমাইডকে আমরা বলতাম অপ্রতিসম বিকারক। তার মানে তুমি যদি ভাই অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারককে অ্যাড করো তখন কি হইতো দেখো তো ভাই? তখন এখান থেকে দুইটা উৎপাদ উৎপন্ন হইতো, রাইট? দেখো একটা উৎপাদ কি হইতো দেখো তো, এই যে তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ দেখো এই দুইটা কার্বনের মধ্যে হাইড্রোজেন এর বেশি, এর সাথে হাইড্রোজেনকে যুক্ত হবে, ব্রোমিনটাকে যুক্ত হবে এর সাথে। এবং আমরা কিন্তু ব্যাখ্যাও করে আসছিলাম কেন আসলে এরকম হচ্ছে। হ্যাঁ, কেউ যদি দেখে না থাকো তাহলে অ্যালকিনে গিয়ে কেউ কষ্ট করে মার্কোনিকম নীতিতে দেখে আসে, আমরা ডিটেলস আলোচনা করছি। জাস্ট তোমাকে আমি একটু করে এখানে বর্ণনা করে দিচ্ছি কি হচ্ছে। দেখো তো ভাই, আমরা পড়ে আসছি যে তেলা মাথায় তেল দেওয়া, না দেখলেও সমস্যা নাই, এখান থেকে বুঝতে পারবা। তেলা মাথায় তেল দেওয়া, তার মানে দেখো এই দুইটা কার্বনের মধ্যে হাইড্রোজেন এখানে বেশি, অর্থাৎ এখানে তাহলে এটা তাহলে হাইড্রোজেন যেহেতু বেশি, তাহলে আরেকটা হাইড্রোজেন এখানে এসে বসবে, তেলা মাথায় তেল দিচ্ছে, আর ব্রোমিনটা গিয়ে এখানে এসে বসবে। তাহলে এখানে উৎপাদনে কি হবে দেখো, CH3 CH, ব্রোমিন এখানে আসবে আর এখানে তোমার CH3 হয়ে যাবে। সেটা তৈরি হতে তোমার হচ্ছে ভাই 90%, রাইট? আর এখানে তাহলে আরেকটা যেটা আছে এমন হইতে পারে CH2 এখানে আসতে পারে CH2Br, এটা উৎপন্ন হবে তোমার 10%। অর্থাৎ তেল আমাদের তেল দেওয়া হবে 90%, আবার কোনো কোনো সময় যেটা হবে এই ব্রোমিনটা এসে এর সাথে যুক্ত হবে, হাইড্রোজেনটা এসে এর সাথে যুক্ত হবে, CH2 হয়েছে। ওকে, এরপরে তুমি কিন্তু পড়ছিলে আবার খারাসের নীতি, তাই না? খারাসের নীতি কি ছিল? সেম যৌগটা CH3 CH ডাবল বন্ড CH2, তারপর তুমি হচ্ছে যে ভাই যদি এখানে HBr কে দাও, জাস্ট তুমি যদি হাইড্রোজেন পার অক্সাইডকে যুক্ত করে দাও, দেখো তো হাইড্রোজেন পার অক্সাইড কোনটা ছিল? H2O2 ছিল। ওইটাকে যুক্ত করলে তোমার জাস্ট কি হবে দেখো তো, উৎপাদের এটা ভিন্ন হয়ে যাবে। অর্থাৎ আগে যেটা 90% উৎপন্ন হইতো সেটা এখন কম উৎপন্ন হবে, আর আগে যেটা 10% উৎপন্ন হইতো সেটা এখন বেশি উৎপন্ন হবে। অর্থাৎ উৎপাদও আগেরটাই থাকবে, কিন্তু পার্সেন্টেজে চেঞ্জ হয়ে যাবে। দুটো উৎপাদই সেম, কিন্তু এবারও এটা হয়ে যাবে 99.1%, এটা হয়ে যাবে 0.9%। মানে যেটা আগে 90% হইতো সেটা এখন 0.9%, আর যেটা এখন 10% হইতো সেটা এখন 99.1%। সো নিচের এটাকে আমরা কি বলতাম ভাই? নিচের এটাকে আমরা বলতাম তোমার হচ্ছে খারাসের নীতি, রাইট? এটা আমরা সব অ্যালকিনে পড়ে আসছি। তারপরে এটাকে আমরা বলতাম তোমার হচ্ছে ভাই মার্কোনিকভ নীতি। সো ভাই আমি আশা করতেছি তোমরা সবগুলো জিনিস এখানে বুঝতে পারছো। তাহলে আমাদের এখন সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই অ্যালকাইল হ্যালাইডের, সেটা হচ্ছে তোমার ভাই কি বলতো, ওই অ্যালকাইল হ্যালাইডের গুরুত্বপূর্ণ বিক্রিয়ার মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে SN বিক্রিয়া, এটা স্টার্ট হতে যাচ্ছে। তো
তো চলো তাহলে আমরা স্টার্ট করি জিনিসটা, এসএন বিক্রিয়া কি জিনিস। সো এসএন বিক্রিয়া দেখো এখানে সংজ্ঞা লেখা আছে একটা। আমি প্রথমে সংজ্ঞা পড়ানোর আগে তোমাকে চলো অ্যালকাইল হ্যালাইডের আগে কিছু এক্সাম্পল দেখাই। সো চলো আমরা এখানে আঁকতে যাচ্ছি আগে, চলো যে ভাই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা কিরকম। 3 ডিগ্রি আমরা চলো ফিগার রাখি কিছু, এরপর তোমাকে আমি সংজ্ঞাটা বুঝাই দিচ্ছি। এ খুব সোজা একটা টপিক, খুবই সোজা টপিক, আমরা একদম ডিটেলসে ক্লিয়ার করবো ভাই, প্যারা নিও না, জাস্ট দেখতে থাকো। দেখো অ্যালকাইল হ্যালাইড, তো ভাই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে যে তোমার এই যে হ্যালোজেন, অ্যালকাইল হ্যালাইডটা খেয়াল করে দেখো একটা হ্যালোজেন থাকে কিন্তু, তাই না? অ্যালকাইল হ্যালাইডে কি থাকে, একটা হ্যালোজেন থাকে। তো হ্যালোজেনকে আমরা এক্স দিয়ে প্রকাশ করতেছি। তাহলে যেহেতু 3 ডিগ্রি, তাহলে এর সাথে সিএস3 থাকবে, কার্বন থাকবে 3টা। ওকে, এটা তাহলে তোমার একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আবার দেখো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কিরকম। 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে যে একটা কার্বনের সাথে হ্যালোজেন, ওই যেহেতু 2 ডিগ্রি তাহলে সেটা আবার 2টা কার্বনের সাথে অ্যাড থাকবে, তাহলে একটা হাইড্রোজেনের সাথে অ্যাড থাকবে। আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কিরকম ভাই। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এটা কিরকম হবে ভাই, এটা হবে দেখো 1 ডিগ্রি যেহেতু, তাহলে একটা হ্যালোজেনের সাথে একটা কার্বন, আর শুধুমাত্র একটা কার্বন অ্যাড থাকবে, বাকি 2টা হাইড্রোজেন থাকবে। ওকে, আচ্ছা তাহলে একটা চলো এখানে আমরা কিছু জিনিস আলোচনা করি তোমাকে। সো প্রথমে একটা জিনিস দেখো তো, এই এক্স দ্বারা আমরা কি বোঝাচ্ছি ভাই, এক্স দ্বারা আমরা বোঝাচ্ছি হচ্ছে তোমার হ্যালোজেন। ওকে, এক্স দ্বারা আমরা বোঝাচ্ছি হ্যালোজেন। তো হ্যালোজেন কারা কারা আছে ভাই, হ্যালোজেন আছে ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। ওকে, এগুলো আমরা সবাই জানি, অ্যাস্টেটাইনও আছে, অ্যাস্টেটাইন আমরা দেখাচ্ছি না। তো হ্যালোজেন হচ্ছে বেসিক্যালি এরা। এবং তোমরা যদি খেয়াল করে দেখবা যে হ্যালোজেন গুলা কোন পাশে থাকে বলতো, পর্যায় সারণীর সর্বডানে থাকে। তার মানে হ্যালোজেন যেগুলো আছে এগুলো কোথায় অবস্থিত ভাই, সর্বডানে। আমরা এটাও জানি তুমি যতই বাম থেকে ডানে যাও তোমার তড়িৎ ঋণাত্মকতা কি হয়, মৌলগুলো বাড়তে থাকে। আর তড়িৎ ঋণাত্মকতা যেটাকে আমরা বলি ইলেকট্রোনেগেটিভিটি, সেটা কি হয় বলতো, বাড়তে থাকে। অর্থাৎ হ্যালোজেন যেহেতু সর্বডানে, তাহলে হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি। তাহলে এদের হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক থাকবে, আমরা বলতে পারি সবচেয়ে বেশি থাকবে। ওকে, তাহলে আমরা এখান থেকে এতক্ষণ পর্যন্ত কি কি দেখলাম, আমরা এখন দেখলাম যে এক্স দ্বারা আমরা হ্যালোজেনকে বোঝাচ্ছি, এবং হ্যালোজেন হচ্ছে তোমার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এবং এরা যেহেতু সর্বডানে অবস্থিত তাহলে তাদের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি থাকবে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি, তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা হচ্ছে ভাই শেয়ারকৃত বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা। আচ্ছা ওকে, চলো দেখি আমরা। এখানে দেখো কার্বন এবং এক্স এর মধ্যে এখানে এখানে 2টা বন্ধনের ইলেকট্রন আছে, এখানেও 2টা বন্ধনের ইলেকট্রন আছে, এখানেও 2টা বন্ধনের ইলেকট্রন আছে। ওকে, তাহলে জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি। দেখো এখানের মধ্যে কি কি হচ্ছে, এখানের মধ্যে যে এই যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের যে কার্বন এবং হ্যালোজেন, এটার মধ্যে এই যে কার্বন হ্যালোজেনের মধ্যে যে বন্ধন, আমরা জানি প্রত্যেকটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে। এখানেও 2টা ইলেকট্রন, এখানেও 2টা ইলেকট্রন, এখানেও 2টা ইলেকট্রন আছে। ওকে, আচ্ছা এইবার আমরা নিশ্চয়ই তোমার হচ্ছে যে ভাই একটা জিনিস সম্পর্কে জানি, সেটা হচ্ছে ভাই তোমার কি বলতো, সেটা হইতেছে তোমার ভাই বন্ধন শক্তি। এটা সম্পর্কে নিশ্চয়ই আমরা সবাই একটু করে জানি, বন্ধন শক্তি। আমি তাও একটু করে তোমাকে বলি, যতটুকু এখানে লাগবে আমরা ডিটেলসে বলবো কোথায়, রাসায়নিক পরিবর্তনে। বন্ধন শক্তি যতটুকু লাগবে ততটুকু আমি তোমাকে একটু করে বলি। বন্ধন শক্তি বেসিক্যালি জিনিসটা কি দেখো তো, এই যে ভাই তোমার কার্বন এবং হ্যালোজেনের মধ্যে একটা বন্ধন আছে না, এই বন্ধনটাকে ভাঙতে যে শক্তি দরকার হবে, এই বন্ধনটাকে ভাঙতে যে শক্তি দরকার হবে তাকে আমরা কি বলি, সেই বন্ধনের বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি জিনিসটা কি, কোনো বন্ধনকে ভাঙতে যে শক্তি প্রয়োজন, কোনো বন্ধনকে ভাঙতে মানে ভেঙে ফেলতে আর কি, যে শক্তি প্রয়োজন, যে শক্তি প্রয়োজন তাকে ওই বন্ধনের বন্ধন শক্তি বলে। ওই বন্ধনের কি বলে বলতো, বন্ধন শক্তি
বলে। তার মানে বন্ধন শক্তি জিনিসটা কি, কোনো একটা বন্ধনকে ভাঙতে তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন হবে তাকে ওই বন্ধনের বন্ধন শক্তি বলবে। ওকে, আচ্ছা এইবার চলো আমি তোমাকে একটা কোয়েশ্চেন করতে চাই। কোয়েশ্চেনটা হচ্ছে ভাই দেখো, এখানেও কার্বন হ্যালোজেন বন্ধন আছে, এখানেও কার্বন হ্যালোজেন বন্ধন আছে, এখানেও কার্বন হ্যালোজেন বন্ধন আছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে ভাই, এই তিনটা যোগেই কি কার্বন হ্যালোজেনের বন্ধনের বন্ধন শক্তি সমান হবে? দেখো আমার কোয়েশ্চেনটা বুঝো। আমার কোয়েশ্চেনটা হচ্ছে ভাই দেখো, এখানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আছে। তো এখানে কার্বন এবং হ্যালোজেন আছে, এখানেও কার্বন এবং হ্যালোজেন আছে, এখানেও কার্বন এবং হ্যালোজেন আছে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই তিনটা যোগেই এই কার্বন এবং হ্যালোজেনের বন্ধন শক্তি কি এক্স্যাক্টলি সেম হবে কিনা, নাকি একটু বেশ কম হবে, মানে নাকি একটু কম বেশি হবে? তোমরা একটু চিন্তা করো জিনিসটা, আমি তাহলে উত্তরটা এখন বলে দিই। উত্তরটা হচ্ছে ভাই, এদের বন্ধন শক্তি তিনটা যোগে এক্স্যাক্টলি সমান হবে না। কেন সমান হবে না আমি তোমাকে একটু করে বলি। এক্স্যাক্টলি সমান হবে না মানে একটু কাছে বেশি, মানে একটু কারো একটু বেশি হবে, কারো একটু কম হবে। কেন আমি তোমাকে লজিকটা বলি দেখো। সেটা হচ্ছে ভাই, এখানে এগুলো কি অ্যালকাইল মূলক না ভাই? এটা হচ্ছে অ্যালকাইল মূলক। আমরা জানি সবসময় অ্যালকাইল মূলকগুলো কি করে বলতো, ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। তাহলে এখানে আমরা একটা নোট লিখতে পারি, আমরা সবাই জানি যদিও, অ্যালকাইল মূলক যারা আছে এরা কি করে ভাই, ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। ওকে, তাহলে তুমি একটা জিনিস দেখো, এই যে ফার্স্ট 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে দেখো, এও এখানে এখানে ইলেকট্রন দান করবে এই কার্বনে, এও এই কার্বন ইলেকট্রন দান করবে, এও এই কার্বন ইলেকট্রন দান করবে। ফলে সব দান করা ইলেকট্রনগুলো এখানে দেখো এই বন্ধনে গিয়ে জমা হবে। তাহলে এখানে যেহেতু ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি, তাহলে এটাকে ভাঙতে অনেক শক্তি, তোমার বেশি শক্তি প্রয়োজন হবে, তাই এটার বন্ধন শক্তি সবচেয়ে বেশি। তারপরে দেখো এইখানে হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন দান করতে পারবে না, কারণ হাইড্রোজেন তার অ্যালকাইলমূলক না। এখানে এই সিএস3টা দান করবে, এই সিএস3 দান করবে, ফলে এখানে ওই ইলেকট্রনগুলো এখানে গিয়ে জমা হবে। তাহলে এটার বন্ধন শক্তি এটা থেকে কিন্তু কম হবে। কেন? কারণ এখানে দেখো 3 জায়গা থেকে ইলেকট্রন আসতেছিল, এখানে 2 জায়গা থেকে ইলেকট্রন আসতেছে। ফলে এখানে 3 জায়গা থেকে আসার কারণে এখানে ঘনত্ব অনেক বেড়ে গেছে, ফলে ভাঙতে অনেক বেশি শক্তি দিতে হবে। কিন্তু এখানে দেখো তুলনামূলক যেহেতু 2 জায়গা থেকে আসতেছে, তাহলে এটার তুলনায় কিন্তু কম। তার মানে 3 ডিগ্রি থেকে কিন্তু এখানে ইলেকট্রনের ঘনত্ব কম হবে, ফলে ভাঙতে একটু সহজ হবে। কার থেকে? 3 ডিগ্রি অ্যালকোহল থেকে। অর্থাৎ বন্ধন শক্তি দেখো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের কার্বন হ্যালোজেনের বন্ধন শক্তি সবচেয়ে বেশি, এটার আর একটু কম। এটা দেখো সবচেয়ে কম হবে। কেন? কারণ এখানে দেখো এখানে কার্বন শুধুমাত্র একটা আসতেছে, একটা থেকে সাপ্লাই আসবে। অ্যালকাইল মূলক যেহেতু একটা আছে, একটা থেকে সাপ্লাই আসবে, তাই সেটা এখানে এসে জমা হবে, তাই এটাকে ভাঙা তুলনামূলক সহজ হবে। তাহলে এখানে যদি আমি একটু করে পরের পৃষ্ঠায় তোমাকে যদি নোট আকারে লিখে দিতে চাই, নোট, সেটা হচ্ছে ভাই কার্বন হ্যালোজেনের বন্ধন শক্তির ক্রম, শক্তির ক্রম। তাহলে ক্রমটা কি হবে দেখো, ক্রমটা হবে ভাই 3 ডিগ্রি, ওইখানে কার্বন হ্যালোজেনের বন্ধন শক্তি সবচেয়ে বেশি থাকবে 3 ডিগ্রির ক্ষেত্রে। তারপর 2 ডিগ্রি কার্বন হ্যালোজেনের বন্ধন শক্তি, তারপর 1 ডিগ্রি কার্বন এবং হ্যালোজেনের বন্ধন শক্তি। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো যে কেন এখানে আসলে বন্ধন শক্তির ডিফারেন্স হচ্ছে। কেন? কারণ এই যে ইলেকট্রন ঘনত্বের ডিফারেন্স হচ্ছে, কারণ এখানে 3 জায়গা থেকে ইলেকট্রন আসবে, এখানে 2 জায়গা থেকে, এখানে 1 জায়গা থেকে। তো 3 জায়গা থেকে আসলে এখানে ইলেকট্রন ঘনত্ব অনেক বেড়ে যাবে, ফলে তুমি বন্ধন শক্তি মানেটা কি, কোনো একটা বন্ধনকে ভাঙতে যে শক্তি প্রয়োজন, তাহলে এটাকে ভাঙতে তোমার কষ্ট হবে বেশি, কারণ এখানে ইলেকট্রন ঘনত্ব অনেক বেড়ে গেছে। এখানে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক কম, তাহলে এটাকে ভাঙা একটু তুলনামূলক সহজ হবে, তাই এটার বন্ধন শক্তি এটা থেকে কম। আবার এটাতে বন্ধন শক্তি আরো কম হবে। কেন? কারণ এখানে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব আরো কম। ওকে, আচ্ছা এবার এখানে দেখো কাহিনীটা কি হবে। এবার এখানে এই যে ইলেকট্রন তো এখানে এসে, আচ্ছা এবার আমরা বুঝলাম ইলেকট্রন এসে এখানে জমা হয়েছে, ইলেকট্রনগুলো এখানে এসে জমা হয়েছে, ইলেকট্রনগুলো এখানে এসে জমা হয়েছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু বলছি এখানে হ্যালোজেন আছে, তাই না? এখানে কি আছে বলতো, হ্যালোজেন আছে, এবং হ্যালোজেন গুলার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সবচেয়ে বেশি। অর্থাৎ তারা কি করবে, এই যে দেখো শেয়ারকৃত বন্ধন ইলেকট্রনগুলোকে তার নিজের দিকে টান দিবে, শেয়ারকৃত বন্ধন ইলেকট্রনকে তার নিজের দিকে টান দিবে, শেয়ারকৃত বন্ধন ইলেকট্রনকে তার নিজের দিকে টান দিবে। ওকে, তো কারণ কেন, এই যে টান দেওয়ার ক্ষমতা, এই যে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টান দেওয়ার ক্ষমতাটাকে তুমি কি বলো, তড়িৎ ঋণাত্মকতা বলো বা ইলেকট্রোনেগেটিভিটি বলো। এখন যেটা হয়, কার্বন এবং হ্যালোজেনের তুলনায় কিন্তু এই হ্যালোজেনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। কার্বন এবং হ্যালোজেনের মধ্যে এই হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হওয়ায় সে কার্বন এবং হ্যালোজেনের মধ্যে যে বন্ধন ইলেকট্রনগুলো আছে সেগুলোকে সে নিজের দিকে টান দিবে। তাহলে দেখো যেটা হবে, এইখানেও
ইলেকট্রনগুলোকে নিজের দিকে টান দিবে, এখানেও ইলেকট্রনগুলোকে নিজের দিকে টান দিবে, এখানেও ইলেকট্রনগুলোকে নিজের দিকে টান দিবে। ফলে ওই কার্বন থেকে কার্বনও যে ইলেকট্রনগুলো শেয়ার করেছিল সেগুলোকে নিয়ে টান দিচ্ছে কি হ্যালোজেন। তাহলে লাইনটা খুব ভালো করে লক্ষ্য করো, কার্বন যে ইলেকট্রনটা শেয়ার করেছিল সেই শেয়ারকৃত ইলেকট্রনকে টান দিয়ে নিয়ে গেছে কে হ্যালোজেন। তাহলে দেখো এখানে দেখো এই দুইটা ইলেকট্রনের মধ্যে একটা ছিল কার্বনের, একটা ছিল হ্যালোজেনের, দোনোটাকে হ্যালোজেন নিয়ে গেছে। তো দোনোটাকে যদি হ্যালোজেন নিয়ে যায় তাহলে কার্বনের মধ্যে ইলেকট্রনের শর্ট পড়ছে না? তো যে কোনো শর্ট জিনিসটাকে তুমি কি বলো? পজিটিভ বলো। তাহলে এই যে কার্বনের মধ্যে একটা পজিটিভ চার্জ বা কার্বোক্যাটায়ন তৈরি হবে, এখানেও শর্ট পড়ছে, তাহলে এখানে একটা পজিটিভ চার্জ দিবা, এখানে একটা তুমি কি দিবা বলো তো? পজিটিভ চার্জ দিবা। ওকে, তার মানে এখানে হ্যালোজেন গুলো ইলেকট্রন নিয়ে যাওয়ার ফলে এখানে কার্বোক্যাটায়ন সৃষ্টি হবে। খেয়াল করে দেখো, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে কোনটা থেকে, মানে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এই হ্যালোজেন যেখানে তিনটা আছে, কোন হ্যালোজেনের ইলেকট্রন নিতে বেশি কষ্ট হবে? কোন হ্যালোজেনের, আমি তোমাকে কোশ্চেনটা করলাম কি এখানে দেখো তিনটা হ্যালোজেন আছে, কোন হ্যালোজেনের এই যে বন্ধন ইলেকট্রনগুলোকে নিয়ে যেতে বেশি কষ্ট হবে? তোমাদের আনসার হওয়া উচিত অবশ্যই ভাই 3 ডিগ্রিটা। কেন? কারণ 3 ডিগ্রির মধ্যে বন্ধন শক্তি অনেক বেশি, তাহলে এই বন্ধনটাকে ভেঙে ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে যাওয়া অনেক কষ্ট হবে। তাই এখানে এই এক্সটা কিভাবে ছুটবে? স্লোলি ছুটবে। কিন্তু এখানে দেখো, খেয়াল করে দেখো, এখানের মধ্যে কিন্তু এই ইলেকট্রনগুলা যেহেতু বন্ধন শক্তি অনেক কম, তাহলে কিন্তু নেওয়াটা সহজ হবে, তাই এই এই হ্যালোজেনটা খুব ফাস্ট ছুটবে। তাহলে এই হ্যালোজেনটা খুব এখানে কি হবে বলতো? স্লোলি ছুটে যাবে। এটা কিন্তু এখানে অনেক ফাস্ট ছুটে যাবে, আর এটার স্পিড মিডিয়াম হবে। না, খুব খুব একটা স্লো না, খুব একটা ফাস্টও না, মিডিয়াম হবে এখানে। বুঝতে পারছো জিনিসটা? কারণ এটার বন্ধন শক্তি মিডিয়াম ছিল। আশা করি ভাই তোমাদের এই টপিকটা এতটুকু পর্যন্ত সবার এখানে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার দেখো জিনিসটা। তো যেহেতু ভাই লক্ষ্য করো, যেহেতু এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, যেহেতু এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, তাহলে যদি বাইরে কোনো একটা নেগেটিভ চার্জ থাকে, সে কিন্তু এই পজিটিভ চার্জের আকর্ষণের কারণে এই কার্বনের সাথে এসে যুক্ত হবে। তাহলে লাইনটা খুব ভালো করে লক্ষ্য করো, যেহেতু এখানে সবগুলোতে দেখো একটা করে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, তাহলে বাইরে যদি কোনো নেগেটিভ চার্জ যুক্ত কোনো কেউ থাকে, যেমন ধরো ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইডের OH মাইনাস, তো OH মাইনাসটা নেগেটিভ আকারে আছে না, সে কি করবে বলতো? ওই পজিটিভ গুলোকে আকর্ষণ করে এসে এই কার্বনের সাথে যুক্ত হবে। অর্থাৎ সাপোজ ধরো এই যৌগটার সাথে তুমি যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডে যুক্ত করো, তখন কি হবে দেখো, ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস অবস্থা যুক্ত করছো, তো পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে তো OH মাইনাস আছে, ওই OH মাইনাসটা কিন্তু এই পজিটিভকে আকর্ষণ করে এখানে এসে বসে যাবে। ওকে, তার মানে আমি তোমাকে জিনিসটা যেটা বলতে যাচ্ছি, এখানে দেখো একটা বিক্রিয়া দিয়ে আমি তোমাকে বুঝাই, তাহলে তোমার ক্লিয়ার হবে বুঝতে আরো। ধরো 3 ডিগ্রি, এটার কথাই চিন্তা করো, এই যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটার কথা। আচ্ছা, তো এখানের মধ্যে তোমার দেখো এক্স ছিল, তো সাপোজ ধরো তুমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে নিয়েছো অ্যাকুয়াস। আমরা সবাই জানি পটাশিয়াম হাইড্রোক্সাইডের দুইটা ফর্ম আছে, একটা অ্যাকুয়াস, একটা হচ্ছে ভাই পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর একটা কি আছে ভাই? অ্যালকোহলীয়। এটা আমরা ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ জৈব বিক্রিয়াতে বলে আসছি। যদি অ্যাকুয়াস থাকে সেখানে সে কি ঘটায় ভাই? প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবে। আর যদি অ্যালকোহলীয় থাকে সেখানে কি ঘটাবে ভাই? সে অপসারণ বিক্রিয়া ঘটাবে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে যেহেতু তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস আছে, তাহলে সে কি ঘটাবে? প্রতিস্থাপন। তাহলে সে কিভাবে প্রতিস্থাপন ঘটাবে দেখো, এখানে জিনিসটা লক্ষ্য করো, এখানে তো দুইটা ইলেকট্রন ছিল তাই না? এই দুইটা ইলেকট্রনকে টান দিয়ে নিয়ে গেছে কে? এই এক্সটা। ফলে এখানে আংশিক পজিটিভ হবে। আর এখানে এই যে KOH আছে, আমরা সবাই জানি K প্লাস এবং OH আয়ন আকারে থাকে। ফলে ওই K প্লাসটা এই এক্স এর সাথে যুক্ত হয়ে, কারণ এখানে ইলেকট্রন যেহেতু নিয়ে গেছে, তাহলে এটা কিন্তু এখানে X মাইনাস হবে। তাহলে K প্লাসটা এক্স এর সাথে যুক্ত হয়ে KX তৈরি করবে। ধরো Cl থাকলে KCl তৈরি করতো, তাই না? আর এই OH-টা গিয়ে তখন এই পজিটিভের এখানে বসবে, অর্থাৎ CH3 C CH3 CH3 OH-টা সেখানে বসছে। ওকে, তাহলে বিক্রিয়াটা তোমরা যদি দেখো একটু করে, সেটি কি হচ্ছে দেখো তো, এই যে Kটা এই X কে নিয়ে তোমার KX তৈরি করছে এবং OH আয়নটা এখানে বসে গেছে, তাই না? এখানে তো এটাই করছে। তার মানে এটা এটার সাথে যুক্ত হয়েছে, এটা এটার সাথে যুক্ত হয়েছে। তো এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলি ভাই? এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি তোমার হচ্ছে ভাই প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এটাকে আমরা কি বলি ভাই? প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এবার একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এখানে এই যে যৌগটাকে তুমি কি বলতে ভাই? এই যৌগটাকে তুমি বলছো অ্যালকাইল হ্যালাইড।
কারণ এখানে অ্যালকাইল মূলক আছে এবং হ্যালোজেন আছে। এই যৌগটাকে তুমি বলছো হচ্ছে ভাই অ্যালকাইল হ্যালাইড। ওকে, তো জিনিসটা বুঝো ভালো করে। অ্যালকাইল হ্যালাইডের যে এক্সটা আছে সেটা এখানে কার দ্বারা প্রতিস্থাপিত হয়েছে? ওএইচ দ্বারা। তো ওএইচ এর উপরে কি চার্জ আছে? নেগেটিভ চার্জ আছে। তো কোনটা যৌগ যদি নেগেটিভ চার্জ থাকে সেটাকে তুমি কি বলো? নিউক্লিওফাইল বলো। কারণ নেগেটিভ চার্জ অলওয়েজ পজিটিভ চার্জকে আকর্ষণ করে, আর যারা পজিটিভ চার্জকে আকর্ষণ করে তাদেরকে আমরা বলি নিউক্লিওফাইল। তাহলে জিনিসটা খুব ভালো করে বুঝো। এখানে অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনটা এই ওএইচ আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তো ওএইচ আয়ন হচ্ছে একটা নিউক্লিওফাইল, তাহলে নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন হয়েছে এখানে, তাই না? অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনটা নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন হয়েছে। তাই এই বিক্রিয়াটাকে কমপ্লিটলি বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটাকে আমরা কি বলবো ভাই? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, আচ্ছা, তাহলে জিনিসটা ঠিক করে চলো আমরা বুঝি। তো আমরা অলরেডি সবাই জানি প্রতিস্থাপন বিক্রিয়ার ইংলিশ নাম হচ্ছে তোমার ভাই সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আর নিউক্লিওফিলিকের ইংলিশ নাম হচ্ছে নিউক্লিওফিলিকই। তো যেহেতু এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটাকে সংক্ষেপে বলা হয়, সাবস্টিটিউশন থেকে এস নেওয়া হয়, নিউক্লিওফিলিক থেকে এন নেওয়া হয়, এই টোটাল বিক্রিয়াটাকে সংক্ষেপে বলা হয় এসএন বিক্রিয়া। ওকে, আশা করি ভাই জিনিসটা বুঝতে পারছো এসএন বিক্রিয়া জিনিসটা কি। তাহলে আমি তোমাকে আরেকবার রিপিট করি, খেয়াল করে দেখো। এখানে অ্যালকাইল হ্যালাইডের যে হ্যালোজেনটা আছে সেটা ওএইচ আয়ন দ্বারা রিপ্লেস হয়েছে, ওএইচ আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। তো এই বিক্রিয়াটাকে তো আমরা বলতেছি প্রতিস্থাপন বিক্রিয়া, মানে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, কিন্তু ওএইচ আয়ন অর্থাৎ নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়েছে বলে এটাকে বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা এসএন বিক্রিয়া। চলো এবার আমরা সংজ্ঞাটা দেখি, তাহলে তোমাদের একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সংজ্ঞাটা বলছে কি দেখো, কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল, ওই যে ওএইচ আয়ন যেটা ছিল এটা হচ্ছে নিউক্লিওফাইল, এটা দ্বারা আরএক্স মানে অ্যালকাইল হ্যালাইড এর হ্যালোজেন পরমাণুর হ্যালাইড আয়ন রূপে পরিত্যক্ত হওয়ার বিক্রিয়াটাকে, এই যে দেখো হ্যালাইড আয়ন রূপে পরিত্যক্ত হয়েছে, এই যে কে এর সাথে যুক্ত হয়ে কে এক্স তৈরি করছে, এই পরিত্যক্ত হওয়ার বিক্রিয়াটাকে কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। সো আশা করি তুমি এই যে তোমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মোটামুটি থিওরিটা সবাই বুঝতে পারছো এখানে। ওকে, আচ্ছা, তাহলে চলো এরপর আমাদের যেটা বুঝতে হবে এসএন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রকারভেদ। তাহলে এই আমরা যদি খেয়াল করে দেখি এসএন বিক্রিয়াটা দুই প্রকারের হয়। এই যে আমাদের এসএন যে বিক্রিয়াটা আছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, সেটা কয় প্রকারের হয় বলো তো ভাই? সেটা হয় তোমার হচ্ছে বেসিক্যালি দুই প্রকারের। তো প্রথমটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই SN1 বিক্রিয়া, তারপর দুই নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ভাই তোমার SN2 বিক্রিয়া। ওকে, তাহলে এই SN বিক্রিয়াগুলো কয় প্রকারের হয় বলো তো ভাই? SN বিক্রিয়াগুলো তোমার হচ্ছে ভাই দুই প্রকারের হয়। একটা হচ্ছে SN1 বিক্রিয়া, তারপর তোমার হচ্ছে ভাই আরেকটা হচ্ছে SN2 বিক্রিয়া। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, SN বিক্রিয়াগুলো তাহলে কারা কারা দিবে? SN বিক্রিয়া দিবে তোমার হচ্ছে ভাই অ্যালকাইল হ্যালাইড, আর অ্যালকাইল হ্যালাইড কয় ডিগ্রি হইতে পারে? 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি। তার মানে খেয়াল করে দেখো SN বিক্রিয়া হচ্ছে দুই প্রকারের, একটা SN1 একটা SN2। SN বিক্রিয়া হচ্ছে যে এই তিনজনই দিবে, SN1ও কিন্তু SN1 এরা তিনজনই দিবে, SN2 এরা তিনজনই দিবে, কিন্তু একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি ভাই? এদের মধ্যে কেউ কেউ SN1 দিতে পছন্দ করবে কিছু কিছু সঙ্গত কারণে, আবার এদের মধ্যে কেউ কেউ SN2 দিতে পছন্দ করবে কিছু সঙ্গত কারণে। চলো আমরা দেখি জিনিসটা এখানে। তো বেশিরভাগ সময় আমরা দেখব যে আমরা কারণগুলোও বলবো পরবর্তীতে, 3 ডিগ্রি এবং 2 ডিগ্রি এরা হচ্ছে তোমার কি দিবে বলো তো? SN1 দিবে। মানে নর্মালি তিনজনই দিতে পারে, কিন্তু সবচেয়ে বেশি দিবে কে? 3 ডিগ্রি এবং 2 ডিগ্রি। আবার SN2 দিবে হচ্ছে তোমার ভাই 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি। কেন এরকম হচ্ছে আমরা আলোচনা করব, সব আলোচনা করব। তাহলে আমি তোমাকে জিনিসটা আরেকবার বলি, সেটা হচ্ছে ভাই দেখো SN2 SN1 যে বিক্রিয়াটা আছে, SN1 বিক্রিয়া সবচেয়ে বেশি দিতে পছন্দ করবে 3 ডিগ্রি এবং 2 ডিগ্রি, আর SN2 বিক্রিয়া দিতে পছন্দ করবে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি। অর্থাৎ 2 ডিগ্রি যেটা আছে সেটা SN1 দিতেও পছন্দ করবে, SN2 দিতেও পছন্দ করবে। তাহলে আমি যদি তোমাকে বলি SN1 বিক্রিয়ার ক্রম লেখো, তাহলে SN1 বিক্রিয়া সবচেয়ে বেশি দিতে পারে 3 ডিগ্রি, তারপরে দিতে পারবে 2 ডিগ্রি, তারপরে দিতে পারবে 1 ডিগ্রি, মানে 1 ডিগ্রি SN1 দিতে চায় না। আর এই SN2 এর জন্য যদি দেখো SN2 বিক্রিয়া সবচেয়ে বেশি দিতে চায় 1 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে তোমার 3 ডিগ্রি, অর্থাৎ 3 ডিগ্রি SN2 বিক্রিয়া দিতে চায় না। তাহলে এখানে দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এখানে SN1 দিতে চায় 3 ডিগ্রি এবং 2 ডিগ্রি,
আর SN2 দিতে চাবে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি। এরকম কেন হচ্ছে আমরা সব লজিক্যালি ব্যাখ্যা করব এরকম কেন হচ্ছে, জাস্ট তোমরা একটু আইডিয়া নিয়ে রাখো জিনিসটা এখানে। আচ্ছা, এখানে দেখো কোয়েশ্চন কিভাবে আসে, আমি তোমাকে একটু করে ব্যাখ্যা করি। এটাকে চলো আমি একটু উপরে নিয়ে যাই এবং আমি তোমাকে দেখাই কোয়েশ্চনটা কিভাবে আসে। কোয়েশ্চনে তোমাকে বলবে কি জানো, কোয়েশ্চনে তোমাকে বলবে যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের SN বিক্রিয়ার মেকানিজম লিখো। SN বিক্রিয়ার মেকানিজম লিখো। অথবা তোমাকে কোয়েশ্চনে বলবে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের SN বিক্রিয়ার মেকানিজম লিখো। ওকে, তাহলে তোমার কোয়েশ্চন দুইভাবে থাকবে। 2 ডিগ্রিটা নর্মালি জিজ্ঞেস করে না, 2 ডিগ্রি থাকলেও কি করতে হবে আমি বলে দিব। তাহলে তোমাকে কোয়েশ্চনে বলবে এরকম যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের SN বিক্রিয়ার মেকানিজম লিখো। আবার অথবা বলতে পারে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের SN বিক্রিয়ার মেকানিজম লিখো। তোমাকে কিন্তু এখানে দেখো 3 ডিগ্রি বা বলুক বা 1 ডিগ্রি বলুক, কোনোটাতে কিন্তু SN1 নাকি SN2 সেটা বলে দিবে না। তাহলে তোমার বুঝে নিতে হবে যদি 3 ডিগ্রি বলে তাহলে এই SNটা হবে আমার SN1, আর যদি আমাকে 1 ডিগ্রি বলে তাহলে এই SNটা হবে হচ্ছে আমার SN2। ওকে, জিনিসটা বুঝো খুব, এখানে সবাই ভুল করে। তোমাকে যদি ভাই 3 ডিগ্রি বলে এবং বলে যে SN বিক্রিয়ার মেকানিজম লিখো, তাহলে তুমি লিখবা কিন্তু SN1 এর, কারণ SN1ই 3 ডিগ্রি এবং 2 ডিগ্রি দেয়। 1 ডিগ্রি নর্মালি SN1 দিতে চায় না। আর তোমার যদি ভাই 1 ডিগ্রি বলে তাহলে লিখবা তুমি হচ্ছে ভাই SN2 বিক্রিয়ার মেকানিজম। কেন? কারণ 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি নর্মালি SN2 দিতে চায়, কিন্তু 3 ডিগ্রি আসলে দিতে চায় না। তোমাকে যদি 2 ডিগ্রি বলে তুমি SN1 দেখাইলেও হবে, SN2 দেখাইলেও হবে, তোমার যেটা ইচ্ছা। কিন্তু এই জন্য 2 ডিগ্রি কখনো বলে না, নর্মালি 1 ডিগ্রি বলে, নর্মালি অথবা 3 ডিগ্রি বলে। তাহলে আমার এখানে আমার সাথে সাথে বলো, যদি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলে তাহলে SN বিক্রিয়ার মেকানিজম দেখাইতে বললে কোন বিক্রিয়ার মেকানিজম দেখাবা? SN1 এর। আর যদি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলে তাহলে SN বিক্রিয়ার মেকানিজম দেখাইতে বললে তুমি SN2 এর দেখাবা। আশা করি জিনিসটা এখানে ক্লিয়ার হয়েছে সবার, কোনো ঝামেলা নেই। ওকে ভাই, চলো তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট আমরা দেখবো এখন এই যে SN1 বিক্রিয়ার মেকানিজম আমরা দেখবো। তাহলে এখানে প্রথমে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে SN1 যেটা আছে, SN দ্বারা তো বুঝতেছি আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বোঝাচ্ছে। প্রতিস্থাপন মানে সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক মানে নিউক্লিওফিলিক থেকে অ্যান আসছে। এই যে 1 আছে না, এই জন্য এটাকে কি বলা হচ্ছে বলতো? এক আণবিক। এবং এটাকে আসলে 1 কেন বলা হচ্ছে, মানে SN1 আসলে 1 কেন, 2 কেন, এটার তাৎপর্যটা আমরা একটু পরেই বুঝতে পারবো আসলে। ওকে, আমি তোমাকে দেখাই দিব। আমি তোমাকে অলরেডি বলে আসছি SN1 বিক্রিয়া কারা কারা দেখাবে ভাই? 3 ডিগ্রি এবং 2 ডিগ্রি। আমি চলো 3 ডিগ্রির এক্সাম্পল দিয়ে দেখাই। 2 ডিগ্রি কিন্তু SN1ও দেখাবে, SN2ও দেখাবে, তুমি যেটা ইচ্ছা সেটা তুমি দেখাইতে পারবো। ওকে, আচ্ছা, চলো আমরা এখন তাহলে এই যে এখানে আমরা একটা কিছুক্ষণ আগে যেটা বিক্রিয়া লিখছি, এই বিক্রিয়াটা কিভাবে করছে মেকানিজমটা চলো একটু করে দেখাই আমরা এখানে। তাহলে চলো আমরা প্রথমে একটা এখানে এই SN1 বিক্রিয়াটা 2 স্টেপে ঘটে। কয় স্টেপে ঘটে বলো তো ভাই? 2 স্টেপে। তাহলে আমরা তাহলে স্টেপ 1 আগে দেখি। স্টেপ 1, তো তুমি তাহলে এখানে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কে নাও, যেহেতু SN1টা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দিবে। CH3, আমি এবার হ্যালোজেনের পরিবর্তে আমি তোমাকে ক্লোরিন দিয়ে বুঝাই। ওকে, মানে এখানে এক্স থাকতো না, আমি জাস্ট এক্স এর পরিবর্তে ক্লোরিন দিয়ে বুঝাই, তুমি এক্স দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে ফার্স্টে দেখো তো ভাই কি ছিল এখানে, ফার্স্টে দেখো কি আছে এখানে। এখানের মধ্যে 2টি ইলেকট্রন থাকে। ওকে, এবং আমরা অলরেডি আলোচনা করে আসছি যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে বেশি, ফলে ক্লোরিন কি করবে? এই 2টি ইলেকট্রনকে নিয়ে ক্লোরিন মাইনাস হিসেবে বের হয়ে যাবে, এবং বাকি থাকবে কি এখানে? এটা CH3, CH3, নিচেও থাকবে CH3, কিন্তু এখানে একটা প্লাস সৃষ্টি হবে। কেন প্লাস সৃষ্টি হবে আমি তোমাকে আবার লজিকটা বুঝাই বলি। দেখো এখানে কি হয়েছে, এখানে 2টি ইলেকট্রনকে নিয়ে গেছে কে? ক্লোরিন, কারণ তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। তো এখানে একটা ছিল ক্লোরিনের, একটা ছিল কার্বনের। তো ক্লোরিন যেহেতু দুটোটারে নিয়ে গেছে, তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন বেড়ে গেছে, এই জন্য একটা মাইনাস দিয়ে বোঝাচ্ছে। মাইনাস মানে কি বোঝায়? ইলেকট্রনের আধিক্য। আর কার্বন একটা ইলেকট্রন হারাই ফেলছে, এই জন্য কার্বনের এখানে আমরা এখানে প্লাস দিচ্ছি। আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। তো এই রিয়াকশনটা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি স্লো ঘটবে নাকি ফাস্ট ঘটবে, দেখো অলরেডি আমরা কিন্তু আলোচনা করে আসছি যে এই রিয়াকশনটা কিভাবে ঘটবে বলতো? স্লো ঘটবে। কেন? কারণ কার্বন এবং হ্যালোজেনের বন্ধন শক্তিটা এখানে অনেক বেশি ছিল, ফলে বন্ধনটা ভাঙতে অনেক সময় লাগবে। এই জন্য এই রিয়াকশনটা কি ঘটবে বলতো? এই রিয়াকশনটা তোমার এখানে স্লো ঘটবে। স্লো বা আমরা লিখতে পারি ধীরে ঘটবে।
তাহলে এখানে খেয়াল খেয়াল করে দেখো ভাই, এখানে তাহলে তোমার এই যে স্টেপ ওয়ানটা তাহলে অনেক ধীরে ধীরে ঘটতেছে, তাই না? এবং এখানে যে তোমার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে স্লো ঘটার কারণটা কি? স্লো ঘটার কারণটা হচ্ছে যে আমরা যদি লিখে দিতে নিচে দিয়ে আরেকবার লিখে দিই, 3 ডিগ্রি তোমার হচ্ছে কার্বন এবং হ্যালোজেনের বন্ধন শক্তি অনেক বেশি, অনেক বেশি, ফলে ভাঙতে অনেক সময় লাগে। এজন্য এটাকে আমরা কি বলি বলতো? এজন্য আমরা বলতেছি এটা হচ্ছে যে তোমার অনেক বেশি স্লো ঘটবে। এবার দেখো একটা জিনিস, তুমি দেখো এই যে এখানে তুমি রিয়াকশন যেটা করতেছিলা, এই যে এই রিয়াকশনটা, এই এক্সাম্পলটাই লক্ষ্য করো। এইখানে এই কে প্লাস এবং ওএইচ কিন্তু ওএইচটা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিল যে কখন সে এটার সাথে সে গিয়ে যুক্ত হতে পারবে। কেন? কারণ যতক্ষণ পর্যন্ত এখানে প্লাস চার্জ সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত কি ওএইচটা কি এখানে বসতে পারবে? ওএইচটা কিন্তু গিয়ে কিন্তু এখানে বসতে পারবে না। তাহলে এই হ্যালোজেনটা আস্তে আস্তে ভাঙতেছিল, কারণ এখানে হচ্ছে বন্ধন শক্তি অনেক বেশি ছিল, অর্থাৎ এইটার ভাঙতে অনেক সময় লাগতেছিল। ফলে ওএইচটা অনেক ঘাপটি মেরে অনেকক্ষণ ধরে বসেছিল। যেই মুহূর্তে দেখবে যে এইখানের মধ্যে এক্সটা বের হয়ে গেছে আর পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, সাথে 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 কি হবে দেখো তো, স্টেপ টুতে যেটা হবে, স্টেপ 2-তে এই যে দেখো, যেই মুহূর্তে ওই ওএইচটা দেখবে যে এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, CH3C, যেই মুহূর্তে দেখবে যে এখানে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, ওএইচটা এসে খুব দ্রুত এসে এখানে বসে যাবে। ওএইচটা এসে তাহলে এখানে খুব দ্রুত এখানে এসে বসে যাবে, অর্থাৎ ওএইচ এখানে এসে বসে যাবে। এবং এই বিক্রিয়াটি কিন্তু অনেক কি ঘটবে বলতো, অনেক ফাস্ট ঘটবে। তার মানে সেকেন্ড ধাপটা কিন্তু অনেক ফাস্ট ঘটবে। কেন ফাস্ট ঘটবে আমি তোমার বুঝাই বলি। দেখো এখানে যেহেতু স্টেপ 1টা অনেক স্লোলি ভাঙতেছিল, যতক্ষণ পর্যন্ত এখানে পজিটিভ চার্জ সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওএইচ এসে এখানে বসতে পারবে না। তো ওএইচটা অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে ওয়েট করে আছে। যেই মুহূর্তে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, ঠাস করে গিয়ে ওএইচটা এখানে বসে যাবে। তাই বিক্রিয়াটা খুব ফাস্ট হচ্ছে। তাহলে আমি যদি তোমায় জিজ্ঞেস করি এই টোটাল বিক্রিয়াটাকে কন্ট্রোল করছে কে? এই টোটাল বিক্রিয়াটাকে কন্ট্রোল করছে কে? দেখো এই বিক্রিয়াটা কিন্তু কন্ট্রোল হয়েছে এই সিএল দ্বারা। কেন? কারণ সিএলটা যতক্ষণ পর্যন্ত বন্ধনটাকে ভাঙতে না পারতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওএইচটা এসে বসতে পারতেছিল না। তাহলে এই টোটাল কন্ট্রোলটা কিন্তু ছিল সিএল এর উপরে। অর্থাৎ এই যে আমার এখানে টোটাল বিক্রিয়াটা, এটা কন্ট্রোল হচ্ছে শুধুমাত্র একজন দ্বারা বা একটা বিকারক দ্বারা। এই জন্য এটাকে বলা হয় এক আণবিক। অর্থাৎ SN1 বিক্রিয়া তাহলে আমরা কাকে বলবো? SN1 বিক্রিয়া আমরা বলবো যে বিক্রিয়াটা শুধুমাত্র একটা বিকারক দ্বারা কন্ট্রোল হয়, তাকে আমরা কি বলি বলতো? SN1 বিক্রিয়া বলি। ওকে, আচ্ছা, তার মানে জিনিসটা আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। আমি তোমাকে আরেকবার তাহলে ব্যাখ্যা করি। এখানের মধ্যে বেসিক্যালি তাহলে কি হচ্ছে দেখো তো, প্রথমে ক্লোরিনটা এখানের মধ্যে বন্ধন শক্তি থেকে যেহেতু অনেক বেশি, ফলে ক্লোরিন আয়ন আকারে বের হতে অনেক সময় লাগছে, ফলে বিক্রিয়াটা অনেক স্লো আগাইছে। আর যেই মুহূর্তে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে এখানে, সেই মুহূর্তে এসে ওএইচটা এখানে এসে বসে গেছে। তো এই পুরা বিক্রিয়ার এই যে তোমার হচ্ছে রিয়াকশনের যে বিক্রিয়ার হার, সেটাকে আসলে কন্ট্রোল করছে কি সিএল। কেন? কারণ সিএল যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওএইচ যুক্ত হতে পারতেছিল না। তাহলে টোটাল বিক্রিয়াটার হারটাকে কন্ট্রোল করছে হচ্ছে সিএল। তাহলে এই জিনিসটা চলো আমি এখানে লিখে দিই। তাহলে এখানে আমরা নোট আকারে লিখবো। চলো চলো জিনিসটাকে আমি এখানে নোট আকারে লিখে দিই। নোটটা কি হবে দেখো তো, তাহলে আমরা লিখবো যেরকম SN1 বিক্রিয়ার হার শুধুমাত্র নির্ধারণ করে ওই সিএলটা, বা আমরা আরো স্পেসিফিক্যালি বলতে পারি হ্যালো অ্যালকেনটা। হ্যালো অ্যালকেন, ওই যে সিএল যুক্ত যে অ্যালকেনটা আছে, কোনটা বলো তো? ওই সরি, এটা সিএল যুক্ত হ্যালো, এই সিএল যুক্ত হ্যালো অ্যালকেনটা মানে অ্যালকাইল হ্যালাইডটা, এটাই শুধুমাত্র কন্ট্রোল করতেছে। আচ্ছা, তারপর আমরা এখানে দেখতে পারি, তাহলে এখানে যদি SN1 যদি আমাকে সংজ্ঞা লিখতে বলে, তাহলে আমরা লিখবো এখানে যেহেতু একটি মাত্র বিক্রিয়ক দ্বারা, যেহেতু একটি মাত্র বিক্রিয়ক দ্বারা বিক্রিয়ার হার নির্ধারিত হয়, তাই একে SN1 বিক্রিয়া বলে।
বিক্রিয়া বলে। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস লক্ষ্য করো ভাই, আমরা যারা হচ্ছে যে রাসায়নিক সাম্যাবস্থা পড়ে আসছি, নিশ্চয়ই বিক্রিয়া ক্রম বা অর্ডার অফ রিয়াকশন নামের একটা টপিক তোমরা পড়ে আসছো। অনেকে হয়তো পড়ছো, অনেকে পড়ো নাই, না পড়লেও ভাই কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে যখন রাসায়নিক সাম্যাবস্থা পড়াবো তখন খুব ভালোভাবে ডিটেলসে ক্লিয়ার করে দেবো জিনিসটা। জাস্ট একটু করে জেনে রাখো জিনিসটা, বিক্রিয়া হার যদি একটা বিক্রিয়ক দ্বারা কন্ট্রোল হয়, বিক্রিয়া হার যদি একটা বিক্রিয়ক দ্বারা কন্ট্রোল হয়, তাহলে সেই বিক্রিয়ার ক্রমকে বলা হয় ওয়ান বা প্রথম। আর যদি বিক্রিয়া হার যদি তোমার দুইটা বিক্রিয়ক দ্বারা নির্ধারিত হয়, তাকে সেই বিক্রিয়ার ক্রমটাকে বলা হয় দ্বিতীয়। তাহলে এখানে খেয়াল করে দেখো, যেহেতু এখানে বিক্রিয়া হার শুধুমাত্র একটা মাত্র বিকারক দ্বারা কন্ট্রোল হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, SN1 বিক্রিয়ার ক্রম বা অর্ডার অফ রিয়াকশন কত হবে, এক বা প্রথম, কারণ সেটা যেহেতু শুধুমাত্র একটা বিকারক দ্বারা বা একটা বিক্রিয়ক দ্বারা কন্ট্রোল হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে চলো, তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে এই SN1 বিক্রিয়ার আমরা স্টেপ দুটো দেখছি। চলো তাহলে আমরা স্টেপগুলো একটু লিখতে থাকি। এখানে স্টেপ 1-এ কি করছে এবং স্টেপ 2-তে কি করছে, মানে মেকানিজম। আমরা এখানে তো মেকানিজম লিখবো, আমি তোমাকে জাস্ট বিক্রিয়া দিয়ে দেখাইছি। মেকানিজমটি কি লিখবো চলো দেখি। মেকানিজম লেখার সময় আমরা ফার্স্টে আগে এই রিয়াকশনটাকে একবার লিখবো। তাহলে চলো রিয়াকশনটাকে আমি একটু কপি করে আনি, যেহেতু আমি একবার লিখছি, তোমরা খাতায় কপি করিও না, তোমরা আবার লিখিও। তাহলে চলো আমি কন্ট্রোল কপি, তারপর কন্ট্রোল পেস্ট। ওকে, মেকানিজম স্টেপ 1-এ আমরা এই বিক্রিয়াটাকে আবার লিখবো এখানে। তাহলে আমি তাহলে এটাকে একটু মুছে দিই, এটাকে আমি এখানে মুছে দিই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি ছিল বলতো ভাই, স্টেপ 1 ছিল। চলো আমরা তাহলে এবার লেখাগুলো লিখি। আমরা কি লিখবো বলতো, প্রথমে কার্বন ও হ্যালোজেনের মধ্যবর্তী বন্ধনের ভাঙন ঘটে, মধ্যবর্তী বন্ধনের ভাঙন ঘটে কারণ হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি। কারণ হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা বেশি। ওকে, আচ্ছা, তো এটা তো অলরেডি আমরা দেখে আসছি যে আসলে তোমার এখানে দেখো তো বেসিক্যালি বন্ধনটা ভাঙছিল কেন, কারণ হচ্ছে যে তোমার এখানে ওই হ্যালোজেনের যে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি সেটা কার্বন থেকে অনেক বেশি ছিল। এরপর আমরা লিখতে পারি এই ভাঙন প্রক্রিয়াটি খুবই ধীরে সংঘটিত হয়। এই ভাঙন প্রক্রিয়াটি খুব ধীরে সংঘটিত হয়। আচ্ছা, কেন সংঘটিত হয়, কারণ এখানে যে কার্বন এক্সের মধ্যে, কার্বন এবং হ্যালোজেনের মধ্যে যে বন্ধনটা থাকে সেটা তোমার তো অনেক কি থাকে বলতো, সেই বন্ধনের বন্ধন শক্তির মানটা অনেক উচ্চ থাকে। কারণ এই ক্ষেত্রে কার্বন ও, আচ্ছা হ্যালোজেন না বলে এখানে তো আমি ক্লোরিন দিছি তাই না, তার মানে লিখবো এখান ক্ষেত্রে কার্বন ও ক্লোরিনের, নর্মালি হ্যালোজেন দিয়েও লিখতে পারো। আচ্ছা, এখানে আমরা হ্যালোজেনটাকে ঠিক করে দিই, ক্লোরিনের হবে। আমি তো জাস্ট একটা ক্লোরিন দিয়ে দিছি, তুমি চাইলে হ্যালোজেন দিয়েও ব্যাখ্যা করতে পারো, কারণ ক্লোরিন তো একটা হ্যালোজেনই। কারণ এক্ষেত্রে কার্বন ও ক্লোরিনের মধ্যবর্তী বন্ধন শক্তির মান অনেক বেশি থাকে, মধ্যবর্তী বন্ধন শক্তির মান অনেক উচ্চ থাকে, বন্ধন শক্তির মান অনেক উচ্চ থাকে। ওকে, আশা করি ভাই জিনিসটা তোমাদের এখানে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো এরপরে আমরা তাহলে এখানে স্টেপ 1টা আমরা ক্লিয়ার করে ফেললাম মেকানিজমে। চলো তাহলে আমরা এবার স্টেপ 2 লিখবো। স্টেপ 2, তাহলে স্টেপ 2 দেখার জন্য আমরা প্রথমে আগে বিক্রিয়াটার একটু কপি করব। চলো আমি ফুল বিক্রিয়াটা একটু কপি করি।
এখানে আমরা চলো পেস্ট করে দিই। হ্যাঁ, উপরে জাস্ট আমরা একটা সিএসটি দেওয়া লাগবে। এখানে সিএসটি একটা মিসিং গেছে, তাহলে আমি এখানে একটা সিএসটি দিয়ে দিই। ওকে, তাহলে বিক্রিয়া হচ্ছে আমার এখানে এটা। আচ্ছা, তো তাহলে এবার এটার স্টেপ আমরা কি লিখবো? আমরা লিখবো যেরকম ওই যে প্রথমে স্টেপ ওয়ানে দেখো একটা কার্বনিয়াম আয়ন যেটা সৃষ্টি হয়েছিল, কার্বনিয়াম আয়ন, তাহলে আমরা লিখবো সৃষ্ট কার্বনিয়াম আয়নের সাথে দ্রুত নিউক্লিওফাইল এসে যুক্ত হয়। এই যে ওএইচ আয়নটা হচ্ছে একটা নিউক্লিওফাইল, তাহলে আমরা লিখবো এখানে এরকম সৃষ্ট কার্বনিয়াম আয়নের সাথে নিউক্লিওফাইল এসে দ্রুত যুক্ত হয়। ওকে, আচ্ছা, তো আশা করি ভাই তোমরা SN1 বিক্রিয়ার সবগুলো ধাপ আসলে বুঝতে পারছো। খুব সিম্পল জিনিস SN1টা, এবং এটাকে কেন SN1 বলা হচ্ছে সেটাও তোমরা এখানে সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, চলো এরপরে আমরা SN1 এর কিছু বৈশিষ্ট্য লিখতে যাচ্ছি। আসলে বেসিক্যালি SN1 বিক্রিয়া যদি আমরা বৈশিষ্ট্যগুলো লিখতে চাই, চলো আমরা লিখি SN1 বিক্রিয়ার দুই একটা বৈশিষ্ট্য অনেক সময় খ নাম্বারে জিজ্ঞেস করে এগুলা, তাহলে এগুলো তোমাকে পারতে সেখানে সাহায্য করবে। তাহলে দেখো তো ভাই 1 নম্বর বৈশিষ্ট্য কি হবে ভাই? 1 নম্বর বৈশিষ্ট্য হবে এই বিক্রিয়াটি 2 ধাপে সম্পন্ন হয়, স্টেপ 1 এবং স্টেপ 2 তে। লিখবো এই বিক্রিয়াটি 2 ধাপে সম্পন্ন হয়। আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্য কি হবে ভাই? 2 নম্বর বৈশিষ্ট্য হবে যে, খেয়াল করে দেখো, আমরা যদি SN1 বিক্রিয়ার ক্রম লিখতে চাই, SN1 বিক্রিয়ার ক্রম অলরেডি আমরা লিখে আসছি। আমরা দেখতে হচ্ছে তোমার 3 ডিগ্রিটা সবচেয়ে বেশি দেয়, 2 ডিগ্রির থেকে কম দেয়, 1 ডিগ্রির থেকে আরো কম দেয়। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন তোমাকে করি, সেটা হচ্ছে ভাই SN1 বিক্রিয়াটা কি পোলার দ্রাবকে সম্পন্ন হবে নাকি অপোলার দ্রাবকে সম্পন্ন হবে? তাহলে এখানে আমরা তোমাকে আগে বৈশিষ্ট্য চলো লিখে দিই। আমরা লিখবো এখানে এরকম SN1 বিক্রিয়া, খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য ভাই, তোমাকে পরীক্ষায় অনেক বেশি হেল্প করবে। পোলার দ্রাবকে সম্পন্ন হয়। কোন দ্রাবকে ভাই? পোলার দ্রাবকে সম্পন্ন হয়। কেন পোলার দ্রাবকে? চলো আমি তোমাকে একটু করে ব্যাখ্যা করি। আচ্ছা, বা পোলার দ্রাবক বলতে কি বোঝায়? দেখো, প্রথম কথা আমরা আগে একটু করে বলি পোলার দ্রাবক বলতে আসলে কি বোঝায়। পোলার দ্রাবক বলতে বোঝায় পোলার দ্রাবণ না, পোলার দ্রাবক বলতে বোঝায় যে দ্রাবকে আয়ন সৃষ্টি হয়, যে দ্রাবকে আয়ন সৃষ্টি হয় তাকে আমরা কি বলি বলতো? পোলার দ্রাবক বলি। আয়ন সৃষ্টি হয়। আর আরেকটা জিনিস আছে, পোলার যৌগ। পোলার যৌগ আমরা কাকে বলতে পারি ভাই? যে যৌগে আয়ন সৃষ্টি হয়। পোলার যৌগ আমরা বলতে পারি যে, সিম্পল ভাষায় যদি বলি, যৌগে আয়ন সৃষ্টি হয়। তার মানে খেয়াল করে দেখো ভাই, পোলার দ্রাবক বলতেছি যে দ্রাবকে আয়ন সৃষ্টি হয়, পোলার যৌগে বলতেছি যে যৌগে আয়ন সৃষ্টি হয়। আমরা জানি পোলার যৌগগুলা, আমরা সবাই জানি পোলার যৌগগুলা পোলার দ্রাবকে দ্রবীভূত হয়। ওকে, এবং অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। খেয়াল করে দেখো, আমরা এটা এখানে তাহলে নোট লিখতে পারি, এটা আমরা জানি আগে থেকেই, তাও আমরা নোটটা লিখতেছি। সেটা হচ্ছে কি, যে পোলার যৌগ পোলার দ্রাবকে তোমার হচ্ছে ভাই দ্রবীভূত হবে, আর হচ্ছে যে তোমার ভাই অপোলার যৌগ অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। ওকে, আচ্ছা, তার মানে পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে, অপোলার যৌগ তোমার হচ্ছে ভাই অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। এখন দেখো, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি SN1 বিক্রিয়াতে যে যৌগগুলো তৈরি হয়েছে সেগুলো কি পোলার যৌগ নাকি পোলার যৌগ না, তুমি 100% বলবো পোলার যৌগ। কেন? কারণ এখানে দেখো পজিটিভ চার্জ তৈরি হয়েছে, নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। তো তাহলে এই SN1 বিক্রিয়াটাকে অবশ্যই পোলার দ্রাবকে হইতে হবে, কারণ
পোলার দ্রাবকে আয়ন সৃষ্টি অসম্ভব, এবং যেহেতু SN1 বিক্রিয়াতে যেসব যৌগ সৃষ্টি হয়েছে তারা তোমার হচ্ছে আয়ন সৃষ্টি ছিল, তাহলে তারা হচ্ছে পোলার যৌগ। আর পোলার যৌগকে দ্রবীভূত করার জন্য তোমার অবশ্যই পোলার দ্রাবক নিতে হবে। এই জন্য খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউর জন্য সেটা কি বলতো, সেটা হচ্ছে ভাই তোমার SN1 বিক্রিয়াটা পোলার দ্রাবকে সম্পন্ন হয়। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা। ওকে, আশা করি বুঝতে পারছো ভাই। চলো তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট আসতে হচ্ছে আমাদের ভাই SN2 বিক্রিয়ার মেকানিজম বা SN2 বিক্রিয়াটা কিভাবে ঘটে। চলো আমরা জিনিসটা ব্যাখ্যা করি। তো অলরেডি তোমাদেরকে আমরা কি বলছি ভাই, SN1 বিক্রিয়াটা কে কে দেখাতে পছন্দ করে? SN1 বিক্রিয়াটা দেখাতে পছন্দ করে, সরি SN2 বিক্রিয়াটা কারা কারা দেখাতে পছন্দ করে? SN2 বিক্রিয়াটা দেখাতে পছন্দ করে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি। তাহলে অলরেডি আমরা কি আলোচনা করে আসছি, SN2 বিক্রিয়াটা 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি দেখাতে পছন্দ করে। ওকে, চলো আমরা জিনিসটা এখানে দেখি SN2 বিক্রিয়াটা কিভাবে ঘটে। তো দেখো, তাহলে আমি যদি এখানে একটা 1 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইডকে চিন্তা করি, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড। তাহলে যেহেতু 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাহলে এখানে দেখো তো হ্যালোজেনটা যে কার্বনে থাকবে, হ্যালোজেনটা যে কার্বনে আছে সেই কার্বনের সাথে শুধু একটা কার্বনের রিলেশন থাকবে, তাকে আমরা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলবো। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে তাহলে আমাদের একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। চলো আমরা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের দুইটা বৈশিষ্ট্য লিখি। আমি তোমাকে এখানে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের কয়েকটা বৈশিষ্ট্য লিখি। চলো দুইটা না, আমরা চলো লিখি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের বৈশিষ্ট্য। দুইটাই বৈশিষ্ট্য লিখবো। তাহলে আমি তোমাকে দেখাই দিই। শিখে আসছি বৈশিষ্ট্যগুলো, আমরা জাস্ট তোমাকে একটু করে জাস্ট মনে করাই দিচ্ছি। দেখো তো প্রথম বৈশিষ্ট্য কি, একটু তোমরা এখানে আগে যাও। প্রথম বৈশিষ্ট্য ছিল যে তোমার এখানে এরকম যে, খেয়াল করে দেখো এখানে আমরা বলছিলাম যে 1 ডিগ্রি যে অ্যালকাইল হ্যালাইড তার যে কার্বন এবং হ্যালোজেনের বন্ধন শক্তিটা সবচেয়ে কম। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 নম্বর বৈশিষ্ট্য যে কার্বন হ্যালোজেনের মধ্যে বন্ধন শক্তি তোমার কি থাকে বলো তো ভাই, কম থাকে। ওকে, 2 নাম্বার কি ছিল দেখো তো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যেহেতু বন্ধন শক্তি কম তাহলে তাড়াতাড়ি ভেঙে যাবে, তাহলে দ্রুত বন্ধন ভেঙে যাবে। তারপর একটা জিনিস আছে যাকে আমরা বলি স্টেরিক বাধা। আমি বুঝাই দিব স্টেরিক বাধা কি জিনিস। স্টেরিক বাধা কম। আচ্ছা চলো এবার আমরা আলোচনা করি একটু করে স্টেরিক বাধা জিনিসটা কি। স্টেরিক বাধা, এই জিনিসটা মানে হচ্ছে ভাই জায়গা জনিত প্রবলেম। এই জিনিসটা মানে কি দেখো তো ভাই, জায়গা জনিত প্রবলেম। খেয়াল করে দেখো, আমি তোমাকে বুঝাই বলি। দেখো এখানের মধ্যে এই কার্বনের সাথে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে ছোট ছোট দুইটা মৌল, সো এখানে জায়গা অনেক ফাঁকা আছে। যেহেতু হাইড্রোজেন ছোট ছোট তাই আসলে জায়গা অনেক ফাঁকা থাকে। কিন্তু খেয়াল করে দেখো 3 ডিগ্রির মধ্যে কি ছিল, 3 ডিগ্রির মধ্যে ছিল তোমার হচ্ছে ভাই, সরি এখানে একটা CH3 হবে। 3 ডিগ্রির মধ্যে ছিল দেখো তোমার কিরকম ভাই, 3 ডিগ্রির মধ্যে দেখো এখানে কার্বন, এখানে CH3, এখানে CH3, এখানে CH3, তো তিনটা হচ্ছে বড় বড়, তাই না? তাই এখানে আসলে তোমার হচ্ছে ভাই স্টেরিক বাধা বেশি, কারণ এখানে জায়গা নাই, কারণ কার্বনের চারপাশে বড় বড় তোমার যৌগ যুক্ত আছে বা মৌল যুক্ত আছে। কিন্তু এখানে দেখো, এখানে শুধুমাত্র এইটার সাথে হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে CH আছে ঠিক আছে, কিন্তু এখানে তো হাইড্রোজেন, তাহলে এদিকে কিন্তু জায়গা ফাঁকা। এজন্য কি বলা হচ্ছে ভাই, এখানে স্টেরিক বাধাটা কম। আচ্ছা জায়গা ফাঁকা থাকাতে সুবিধা কি হয়েছে, আমরা এখন বুঝবো সুবিধা কি হয়েছে। খেয়াল করে দেখো এখানের মধ্যে যেটা হবে ভাই, SN2 বিক্রিয়াটা 1 স্টেপে ঘটবে। SN2 বিক্রিয়াটা কি হবে বলতো, 1 স্টেপে ঘটবে। মানে যেটা জিনিসটা কিরকম, দেখো SN2 তে কি হয়েছিল, সরি SN1 এ কি হয়েছিল, SN1 এ তোমার হচ্ছে আগে পজিটিভ চার্জ তৈরি হয়েছিল, পরবর্তী স্টেপ 2 তে গিয়ে পজিটিভ চার্জের জায়গায় ওই নেগেটিভ চার্জটা এসে বসছিল, তাই না? এটা ঘটনা ঘটছিল SN1 এ। কারণ এই স্টেপ 2 তে দুইটা স্টেপে কেন ভাগ ছিল, কারণ তোমার এই স্টেপ 1টা অনেক সময় লাগতেছিল আর স্টেপ 2 তে সময় অনেক কম লাগছে। কিন্তু SN2 তে গিয়ে যেটা হবে ভাই, একটা স্টেপে ঘটবে, অর্থাৎ OH টা এসে সরাসরি যুক্ত হবে।
কিভাবে দেখো আমি তোমাকে বুঝাই বলি। এখানের মধ্যে তো ভাই দুইটা ইলেকট্রন, তাই না? বন্ধনে কার্বন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রনগুলোকে টান দিবে কে? ক্লোরিন টান দিতে থাকবে, এবং এই বন্ধন কিন্তু ভাঙতে বেশি সময় লাগবে না। আর এখানে একটা জিনিস দেখো, এখানে ওএইচটা দেখবে কি এক স্টেপে হওয়ার আর একটা কারণ আছে। এখানে ওএইচটা দেখবে কি যে ভাই এদিক দিয়ে তো জায়গা খালি, তাহলে কিন্তু আমি এটাকে এদিক দিয়ে অ্যাটাক করতে পারি। দেখো আগে কিন্তু কোনো জায়গা খালি ছিল না। আগে দেখো, আগে এক স্টেপে কেন হয় নাই? এদিকে CH3, এদিকে CH3, এদিকে CH3, এদিকে Cl। তাহলে এখানে আগে দেখো কোনো পাশ দিয়ে কোনো জায়গা খালি ছিল না, এই জন্য ওএইচটা এসে সরাসরি বসতে পারে নাই। যেই মুহূর্তে স্টেপ 2-তে গিয়ে জায়গা খালি হয়েছে সেই মুহূর্তে বসছে। কিন্তু দেখো এখানে এর মধ্যে যেটা হবে, এই যে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জন্য স্টেপ 2-তে যাওয়ার দরকার নাই, কারণ এখানে অলরেডি জায়গা খালি আছে। তাহলে সরাসরি সে অ্যাটাক করতে পারবে, কারণ আগে তো দুইটা CH3 ছিল, ওই জন্য জায়গা তোমার স্টেরিক বাদে বেশি ছিল, ওই জন্য জায়গা জনিত প্রবলেম ছিল, তাই এখানে সরাসরি অ্যাটাক করতে পারে নাই। কিন্তু এখানে কি করবে ভাই, এখানে ওয়েস্টটা এসে তোমার সরাসরি অ্যাটাক করবে। তো সরাসরি অ্যাটাক করার ফলে কি হবে দেখো, সরাসরি অ্যাটাক করার ফলে এখানের মধ্যে, তার মানে আমি যদি একটু মাঝখানে দেখো, সরাসরি অ্যাটাক করার ফলে কিন্তু দেখো কি হবে কাহিনী আমি তোমাকে বলি। সরাসরি এটা এসে এখানে অ্যাটাক করবে, আর এটা ঠাস করে বের হয়ে যাবে, ঘটনা এটাই হবে। হ্যাঁ, কিন্তু এখানে আমরা একটু করে আর একটু স্লোলি দেখাতে যাচ্ছি, মানে আমরা চাইতেছি যে আরেকটু আমি জিনিসটাকে একটু তোমাকে আর একটু বুঝাই বলি। প্রথমে কি হচ্ছে দেখো, এখানে যেটা হবে, এই যে কার্বন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন আছে, উপরে CH3 আছে। প্রথমে যেটা হবে দেখো, এই আমরা একটু জাস্ট স্লোলি দেখাচ্ছি, আসলে এইটা হয় না, জাস্ট তোমাকে জাস্ট বোঝানোর জন্য। এই যে কার্বন এবং ক্লোরিনের মধ্যে কিন্তু বন্ধন ভাঙতেছে, তার মানে আমরা এখানে ডট ডট দিব। এখানে আমরা কি দিব দেখো তো, ডট 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 ক্লোরিন। আর এখানে ওএইচটা যখন এখানে সে এটাকে অ্যাটাক করবে এখানে, তাহলে ওএইচ এর সাথে এটার বন্ধন জোড়া লাগবে। ওকে, তাহলে এখানে দেখো কি হচ্ছে ভাই, তোমার এখানে এই যে একটা অস্থায়ী একটা যৌগ তৈরি হবে। তাহলে আমি তোমাকে বুঝাই দিচ্ছি, দাঁড়াও। তাহলে এখানে যেটা হচ্ছে, এই যে ওএইচটা সেখানে যুক্ত হচ্ছে, ওএইচটা সেখানে যুক্ত হচ্ছে, এটা ভেঙে যাচ্ছে। ওকে, আর এটা এসে যুক্ত হচ্ছে, আর এটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, ওকে। তাহলে এখানের মধ্যে আমি তোমাকে বলি আসলে কি হয়। আসলে আমরা তোমার হচ্ছে যে ভাই, এটা এক স্টেপেই ঘটবে, মানে ওএসটা এসে সরাসরি এখানে অ্যাটাক করবে, সিএলটা বেড়ে যাবে। কিন্তু জাস্ট আমি তোমাকে আমরা জাস্ট বোঝানোর জন্য কি করি, এটা মাঝখানের একটা অবস্থা চিন্তা করি যে আচ্ছা আসলে হয় কি, মানে কিছু না কিছুতে সময় লাগে, ঠিক আছে, ফাস্ট ঘটতেছে। কিন্তু তুমি চিন্তা করো, ধরো 2 সেকেন্ডে ঘটতেছে বা 1 সেকেন্ডে ঘটতেছে, কিন্তু 2 সেকেন্ডের আগে অর্থাৎ 0.5 সেকেন্ডে তো একটা, যদি আমরা যেটা ফিগার রাখতে চাই তাহলে ফিগারটা কিরকম হবে, ফিগারটা এরকম হবে দেখো। মানে দ্যাট মিনস যখন অ্যাটাক করবে একদম সাথে সাথে তো আর ভাঙবে না, মানে একটু তো 2-1 সেকেন্ড তো সময় নিবে। ওই 2-1 সেকেন্ডের আগে কি হবে দেখো, এই ওএইচটা কি এখানে যাবে, অর্থাৎ ওএইচের সাথে কার্বনের বন্ধন হচ্ছে, আর এই কার্বনের সাথে এই ক্লোরিনের বন্ধনটা ভাঙতে থাকতেছে। এই যে ফিগারটা, এটাকে আমরা বলি হচ্ছে তোমার ভাই অস্থায়ী জটিল অবস্থা। জটিল অবস্থা। আর একটা জিনিস দেখো, এই বিক্রিয়াটা কিন্তু খুবই কি ঘটবে ভাই, ফাস্ট ঘটবে, অর্থাৎ দ্রুত ঘটবে। আচ্ছা, এরপর এখানে কি হবে ভাই, এরপরে তো তুমি বুঝতেই পারতেছো, সিএলটা বের হয়ে যাবে এবং এখানে ওএইচের সাথে পাকাপোক্ত বন্ধন হয়ে যাবে, অর্থাৎ ওএইচের সাথে এই কার্বনের এখানে পাকাপোক্ত বন্ধন হয়ে গেছে, CH3। আর এখানে দেখো সিএলটা এখানে বের হয়ে চলে গেছে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। ওকে, এইভাবে করে জিনিসটা এখানে সম্পাদন হয়েছে। তাহলে আমি তোমাকে জিনিসটা একটু করে বুঝাই বলি ভাই, আপনি তো বলছেন বিক্রিয়াটা SN2 হচ্ছে এক স্টেপে ঘটে, তাহলে এখানে দুইটা স্টেপ দেখালেন কেন? ভাই এখানে আসলে দুইটা স্টেপ না, স্টেপ একটাই। জাস্ট আমরা তোমাকে এখানে কি দেখাইছি দেখো তো ভাই, জাস্ট আমরা দেখাইছি যে এখান থেকে যখন এটা তৈরি হচ্ছে, মানে এখান থেকে যখন এটা তৈরি হবে, মাঝখানে কি হয় সেটা জাস্ট দেখানোর চেষ্টা করো। সেটাকে তুমি স্টেপ বলিও না। দেখো, আগেরটাকে তুমি স্টেপ কেন বলতেছিলা, কারণ এখানে দেখো স্টেপ 1-এ অনেক সময় লাগতেছিল, কিন্তু স্টেপ 2-তে আলাদা সময়, মানে কম, মানে দুইটা আলাদা ছিল। কিন্তু এবার এখানে দেখো দোনোটাতেই তোমার এখানে দেখো ফাস্ট হচ্ছে, তাই না? এই জন্য এটাকে তুমি স্টেপ 2টা বলতে পারবে না, একটা স্টেপই করছে। জাস্ট এইটা থেকে এইটা তৈরি হওয়ার সময় যে অবস্থাটা, সেটাকে আমরা অস্থায়ী জটিল অবস্থা বলি, এবং এটা সাময়িক সময়ের জন্য, খুবই অল্প সময়। তাহলে যদি আমরা SN1 এর SN2 এর যদি আমরা বৈশিষ্ট্য দেখতে চাই, তাহলে SN2 এর প্রথম বৈশিষ্ট্য আমরা কি লিখবো, SN2 বিক্রিয়া প্রথম ধাপে ঘটে বা এক ধাপে সম্পন্ন হয়। সম্পন্ন হয়।
আচ্ছা, এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে SN2 কেন বলা হচ্ছে। আমরা তো অলরেডি SN1 আলোচনা করে আসছি। SN1 কি ছিল? SN1 এ ছিল তোমার হচ্ছে যে ভাই একটা বিকারক দ্বারা কন্ট্রোল হচ্ছে বলে SN1 হয়েছে। তাহলে ভাই SN2 তে নিশ্চয়ই বুঝতে পারতেছো বিকারক কটা থাকবে? দুইটা। আমি তোমার বুঝাই বলি, দেখো এখানের মধ্যে দেখো তো এই যৌগটা থেকে এই যৌগ তৈরি হচ্ছে, রাইট? এখানের মধ্যে জিনিসটা খেয়াল করে দেখো, যত তাড়াতাড়ি ক্লোরিন ভাঙতে পারবে এবং যত তাড়াতাড়ি এসে OH যুক্ত হইতে পারবে, খেয়াল করে এখান থেকে এই জিনিসটা বুঝো, অস্থায়ী জড়িত অবস্থা থেকে ক্লোরিন যত তাড়াতাড়ি ভাঙবে এবং OH যত তাড়াতাড়ি এসে যুক্ত হবে, তত বেশি তাড়াতাড়ি এই যৌগটা তৈরি হবে। জিনিসটা বুঝো, এখানের মধ্যে ক্লোরিন যত তাড়াতাড়ি ভাঙবে এবং এটা যত তাড়াতাড়ি এসে যুক্ত হবে, তত তাড়াতাড়ি তোমার হচ্ছে এই যৌগটা এখানে তৈরি হবে। অর্থাৎ এই যে এই যৌগটা তৈরি হচ্ছে বা বিক্রিয়াটা ঘটতেছে, এই বিক্রিয়া ঘটানোর জন্য এটাও দায়ী, এটাও দায়ী, তাই না? যেমন আগেরটাতে কি ছিল দেখো তো, আগেরটাতে OH দায়ী ছিল না। কেন? কারণ যেই মুহূর্তে পজিটিভ হয়েছে OHটা সরাসরি এসে যুক্ত হয়ে গেছে। কিন্তু এখানে এরকম না, এখানে OHটা প্রথমেই যুক্ত হয়েছে, প্রথমেই যুক্ত হওয়ার চেষ্টা করতেছে। অর্থাৎ OH এখানে যত তাড়াতাড়ি যুক্ত হইতে পারবে, ক্লোরিন এখানে যত তাড়াতাড়ি ভাঙতে পারবে, তত তাড়াতাড়ি রিয়াকশন ঘটবে। অর্থাৎ এই রিয়াকশনটাকে দুইটা জিনিস কন্ট্রোল করতেছে বা দুইটা বিকারক কন্ট্রোল করতেছে, তাই না? এই জন্য এটাকে কি বলা হচ্ছে বলো তো ভাই? এই জন্য এটাকে বলা হয় তোমার হচ্ছে ভাই SN2 বিক্রিয়া। আশা করি ভাই তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো চলো এটাকে যদি আমরা সংজ্ঞা আকারে লিখতে চাইতাম, তাহলে আমরা কি লিখতাম দেখো চলো। আচ্ছা, আমি এখানে যদি একটু লিখে দিই জিনিসটা। আসলে ভাই তোমাদেরকে এরকম লিখে দিই কেন? কারণ তোমার জন্য আর বইটা পড়তে না হয়। কারণ তুমি যদি আবার বই পড়তে যাও তোমার আবার মাথা ঘোরাবে ভাই। তা আমি চেষ্টা করি যেন সবকিছু নোট করে দেওয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা লিখবো এরকম যে দুইটি বিক্রিয়ক দ্বারা বিক্রিয়ার হার নির্ধারিত হয় বলে, বিক্রিয়ার হার নির্ধারিত হয় বলে একে SN2 বিক্রিয়া বলে। SN2 বিক্রিয়া বলে। ওকে, আচ্ছা এরপর দেখো এখানে আমরা কি লিখতে পারি। এটা একটা SN2 বিক্রিয়া এবং এটার বিক্রিয়া হার দুইটা বিক্রিয়ক দ্বারা নির্ধারিত হচ্ছে। তা একটা বিক্রিয়ক দ্বারা নির্ধারিত হলে সেটাকে আমরা প্রথম ক্রম বিক্রিয়া বলছি। তাহলে SN2 হলো একটা দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তাহলে SN2 হলো একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়া, যেহেতু এখানে দুইটা বিক্রিয়ক দ্বারা বা দুইটা বিক্রিয়ক দ্বারা তোমার নিয়ন্ত্রিত হচ্ছে। একটি দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এবং তুমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোনো কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় নাই। তুমি দেখো এই মাঝখানের এই যৌগে কোনো চার্জ আছে? কোনো কিন্তু ভাই কোনো ধরনের চার্জ এখানে সৃষ্টি হয় নাই, তাই না? জিনিসটা কোনো ধরনের কিন্তু কোনো চার্জ সৃষ্টি হচ্ছে না। অর্থাৎ এখানের মধ্যে কোনো আয়ন সৃষ্টি হচ্ছে না। তাহলে এটা কিন্তু একটা অপোলার যৌগ। তাহলে এই বিক্রিয়াটা কোথায় সম্পন্ন হবে? অপোলার দ্রাবকে। খুব ইম্পর্টেন্ট জিনিস, SN1 কিন্তু পোলার দ্রাবকে, SN2 কিন্তু অপোলার দ্রাবকে। এটা অপোলার দ্রাবকে কেন দেখো? কারণ এখানে কিন্তু কোনো আয়ন সৃষ্টি হচ্ছে না। তো আয়ন সৃষ্টি না হইলে তো এটা অপোলার যৌগ, আর আমরা জানি অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। সো SN2 কিন্তু অপোলার দ্রাবকে দ্রবীভূত হচ্ছে। আচ্ছা, এইবার এখানে আমরা আরেকটা জিনিস একটু করে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, লক্ষ্য করো জিনিসটা। আচ্ছা ভাই, সবই যা বলেন তাই তো ইম্পর্টেন্ট। আচ্ছা চলো দেখি জিনিসটা, খেয়াল করে দেখো। এই পাশে দেখো তো ভাই, এইখান থেকে স্টার্ট করে এই ফিগারে কিন্তু কোনো চেঞ্জ হয় না এই উৎপাদে। খেয়াল করো, লক্ষ্য করে দেখো, CH3CHH, CH3CHH, এই ফিগারটার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু আগে এই বন্ধনটা ছিল ডান পাশে, এখন এই বন্ধনটা হয়ে গেছে বাম পাশে। অর্থাৎ আমি কি বলতে পারি, SN2 তে এই যে বিক্রিয়ক এবং উৎপাদের জ্যামিতিক গঠনটা একে অপরের মিরর ইমেজ, অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব। কেন? কারণ একজনের ছিল দেখো এদিকে, একজনের ছিল দেখো তোমার এদিকে। অর্থাৎ এদের যে জ্যামিতিক গঠনটা একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয়ে গেছে। কিন্তু তুমি যদি SN1 এ লক্ষ্য করে দেখো, SN1 এ কিন্তু এরকম কিছু না। যেমন আমি এখানে দেখো রিয়াকশনটাতে, এখানে যা ছিল এই পাশে CH3 গুলা দেখো, ফাইনাল উৎপাদও এই পাশে CH3 গুলো এখানে আছে। আর জাস্ট এখানে কি হয়েছে, এই যে তোমার Clটা যেখানে ছিল জাস্ট সেই জায়গাতে এসে OHটা বসছে। অর্থাৎ টোটাল উৎপাদও এবং টোটাল যদি তুমি বিক্রিয়ক হিসাব করো, এতে জ্যামিতিক গঠন চেঞ্জ হয়নি। কিন্তু তুমি যদি এখানে দেখো, এখানে যদি দেখো, এখানের মধ্যে কিছু তোমার Clটা ছিল ডানে, এই বন্ধনটা ছিল ডানে, এই বন্ধনটা এখানে বামে চলে আসছে। অর্থাৎ এখানে কিন্তু এই যৌগটার জ্যামিতিক গঠন চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এখানে বিক্রিয়ক এবং উৎপাদক কিন্তু একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয়ে গেছে। আশা করি জিনিসটা ভাই বুঝতে পারছো এবং এখানে কোনো সমস্যা নেই। ওকে ভাই, তাহলে চলো এবার আমরা যদি মেকানিজমটা লিখতে চাই, আমরা তো জাস্ট বিক্রিয়া বুঝাইলাম তোমায় কিভাবে হয়। এবার চলো তোমাকে আমি মেকানিজমটা লিখে দিই।
আচ্ছা, এবার আমি তোমাকে চলো মেকানিজমটা লিখে দিই ভাই। মেকানিজম, মেকানিজম কি লিখবা ভাই? প্রথমে লিখবা এরকম, আমি চলো তোমাকে আগে বিক্রিয়াটা একবার এখানে আনি, তারপর তোমার তুমি লিখতে সুবিধা হবে, আমার লিখতে সুবিধা হবে এটা আসলে। চলো আমি তাহলে এটাকে কপি করি। আচ্ছা, তাহলে কন্ট্রোল কপি, পেস্ট। ওকে, হ্যাঁ, তাহলে চলো আমি এগুলোকে একটু অপ্রয়োজনীয় জিনিসগুলো মুছে দিই। এটা মুছে দিই, এটাও মুছে দিই, এটাও মুছে দিই। এটা হচ্ছে অস্থায়ী জটিল অবস্থা। ওকে, তাহলে মেকানিজম তুমি কি লিখবা? মেকানিজম তুমি প্রথমে লিখবা, দেখো তো একটা এই যে OH মাইনাস, এটা কিন্তু নিউক্লিওফাইল। তার মানে আমরা এখানে লিখবো প্রথমেই নিউক্লিওফাইল এসে অ্যালকাইল হ্যালাইডের, ওই যে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের যে প্রান্তে, মানে যে অংশে স্টেরিক বাধা কম, স্টেরিক বাধা কম, দেখো তো ভাই এই অংশটাতে স্টেরিক বাধা কম ছিল, এই জন্য ওয়েস্টটা এসে এখানে অ্যাটাক করছে, তাই না? তাহলে যে অংশে স্টেরিক বাধা কম সে প্রান্তে আক্রমণ করে, এবং আক্রমণ করার পরে কি হয়েছে, এবং অস্থায়ী জটিল অবস্থা গঠন করে, এবং অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি করে। ওকে, আচ্ছা, তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছি এখানে। তারপর এখানে অস্থায়ী জটিল অবস্থায় কি হচ্ছে, বন্ধনের ভাঙা করা চলতেছে, দেখো একটা ভাঙতেছে একটা যুক্ত হচ্ছে। তাহলে আমরা লিখবো এখানে এরকম যে এই অস্থায়ী জটিল অবস্থায় বন্ধনের ভাঙা গড়া চলতে থাকে। ওকে, তারপর আমরা লিখবো যে এবং সর্বশেষে, এবং দেখো একদম শেষে এই যে ক্লোরাইড আয়নটা মুক্ত হয়ে গেছে, এবং সর্বশেষে কি ব্যাপার, আমি এখানে মাইনাস দিই নেই আগে, দিছি তো, হ্যাঁ, সর্বশেষে ক্লোরাইড আয়ন মুক্ত হয়ে যায়, হয়ে যায়। তো ভাই এটা হচ্ছে তোমার মেকানিজম, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো। চলো আমরা একদম আজকে আমাদের লেকচারের শেষে চলে আসছি। আমরা আজকে তাহলে এখন যেটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে ভাই তোমার, এটাও ইম্পর্টেন্ট আসলে, MCQর জন্য বেশিরভাগ সময় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ভাই SN1 এবং SN2 বিক্রিয়ার মধ্যে আমরা পার্থক্য দেখবো। চলো ভাই আমরা একটা ছক করে দিই তোমাকে, তাহলে তোমার আসলে বুঝতে সুবিধা হবে। ছকটাকে জাস্ট কমপ্লিট করবো, এটা হচ্ছে আমাদের কাজ, এবং আমাদের এরপরে লেকচার শেষ হয়ে যাবে আজকে। আচ্ছা, আশা করি ভাই তোমরা জৈব যৌগটা এনজয় করতেছো, আসলে এটারে প্যারা হিসেবে নিও না, কারণ চ্যাপ্টারটা সোজাই, মানে কিছু কিছু জিনিস তো মুখস্থ রাখতেই হবে, কিন্তু লজিক্যালি পড়লে বা একটু বুঝে বুঝে পড়লে আসলে জিনিসটা যেটা হয় বইয়ে আসলে, আমার কাছে কেন জানি মনে হয় কিছু কিছু বইতে হয়তো একটু অগোছালো ভাবে দেওয়া আছে, এই জন্য আসলে তোমাদের বুঝতে কষ্ট হয়। আমি চেষ্টা করতেছি ভাই যতটা সম্ভব বুঝাই পড়ানোর, তো আশা করি তোমাদের এটা হেল্প করতেছে। আচ্ছা, তাহলে 1 নাম্বার, 1 নাম্বার হচ্ছে আমরা লিখবো বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার ক্রম। আমরা SN1 কি দেখছি ভাই, SN1 বিক্রিয়া ক্রমে 3 ডিগ্রি RX সবচেয়ে বেশি দেয়, 2 ডিগ্রি RX, SN1 তার থেকে একটু কম দেয়, 1 ডিগ্রি RX একবারেই দেয় না। আর SN2 বিক্রিয়া 1 ডিগ্রি RX দেয়, তারপরে 2 ডিগ্রি RX, এবং পরবর্তীতে 3 ডিগ্রি RX দিতে চায় না SN2। ওকে, আচ্ছা, তারপর আসবে তোমার হচ্ছে ভাই বিক্রিয়ার ধাপ। খেয়াল করে দেখো ভাই SN1 কয় ধাপে ঘটে ভাই, 2 ধাপে, 2 ধাপে সম্পন্ন হয়।
এবং আমরা দেখছি SN2 কয় ধাপে সম্পন্ন হয়? এক ধাপে সম্পন্ন হয়। আচ্ছা, 3 নম্বরে আসো। 3 নম্বরে আসো দ্রাবক। আমরা অলরেডি দেখছি SN1 কে আমরা কোন দ্রাবকে করি? পোলার দ্রাবকে। আর এটাকে আমরা করি হচ্ছে ভাই অপোলার দ্রাবকে। ওকে, তারপরে 4 নাম্বার হচ্ছে ভাই অস্থায়ী জটিল অবস্থা। খেয়াল করে দেখো SN1 এ অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হয় না, কিন্তু SN2 তে কিন্তু তোমার কি হয় ভাই? সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে 5 নম্বরে আসি। 5 নম্বর হচ্ছে ভাই তোমার কার্বোক্যাটায়ন। খেয়াল করে দেখো SN1 যেটা, সেটা স্টেপ 1 এ কিন্তু একটা পজিটিভ চার্জ সৃষ্টি হইতো, অর্থাৎ কার্বনের উপরে পজিটিভ চার্জ, অর্থাৎ এখানে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। কিন্তু তুমি SN2 এর জন্য দেখো, SN2 তে কিন্তু কোনো ধরনের চার্জ সৃষ্টি হয় নাই, তাই না? Cl মাইনাস তো বাইরে, কিন্তু এখানে ভিতরে কোনো চার্জ সৃষ্টি হয়েছে না, তার মানে এখানে কিন্তু কোনো ধরনের কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় না। ওকে, কিন্তু তুমি দেখবে SN1 এ কিন্তু তোমার ওই যে একটা কার্বনের উপরে পজিটিভ চার্জ দেখা গেছিল। আচ্ছা, তারপর জ্যামিতিক গঠন। 6 নাম্বার জ্যামিতিক গঠন। তো এটার জ্যামিতিক গঠন কি ছিল ভাই? আনচেঞ্জড, মানে চেঞ্জ হয় নাই। কিন্তু এটাতে আমরা দেখছিলাম এখানে কি তৈরি হয়েছিল ভাই? মিরর ইমেজ বা দর্পণ প্রতিবিম্ব হয়ে গেছিল। কোশ্চেনে যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, দর্পণ প্রতিবিম্ব বা মিরর ইমেজ। তো আমি বাংলাটা লিখে দিচ্ছি না, আশা করি এতটুকু তো তুমি লিখতেই পারবা। ওকে, সো এগুলো হচ্ছে যে ভাই আমাদের SN1 এবং SN2 এর মধ্যে পার্থক্য। আশা করি ভাই আজকের লেকচারটা সবাই বুঝতে পারছো। সো ভাই আজকের লেকচারে যদি পড়াগুলো বুঝো, তাহলে তুমি ভিডিওতে লাইক করতে পারো, তোমার বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করতে পারো, অবশ্যই অবশ্যই ভাই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো ভাই, কারণ তোমরা যখন সাবস্ক্রাইব করো ভাই, তখন একটা আলাদা মোটিভেশন জাগে। সেটা তুমি তোমার বন্ধুকে বেশি বেশি ইনভলভ করো ভাই। ওকে, তাহলে ভাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।